T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার ডিসপ্লেও আশা করছি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে এবং আমার সাউন্ডও আশা করছি প্রপারলি শোনা যাচ্ছে। কাইন্ডলি একটু সবাই জানাবেন যে আমার ডিসপ্লে এবং সাউন্ড আপনারা ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আশা করছি সব কিছু ঠিকঠাকই আছে। তো চলেন আমরা ডিরেক্ট ক্লাসে ঢুকে পড়ি। আমরা তো অনেকগুলা ক্লাস করে ফেলেছি অলরেডি, অনেক জিনিসপত্র শিখে ফেলেছি, কন্টেন্ট ক্রিয়েট করেছি অলরেডি অনেকে। তো আজ আমরা দেখতে যাচ্ছি ইউটিউব এসইওর প্রথম ক্লাস, অর্থাৎ আমরা ইউটিউব এসইও শুরু করতে যাচ্ছি। ইউটিউব এসইওর আজকে প্রথম ক্লাস। ইউটিউব এসইওর উপরে আমরা আরও 2টা ক্লাস পাবো। তো চলেন শুরু করা যাক। আমরা নর্মালি ইউটিউবে যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি তখন অনেক কোশ্চেন আমাদের মাথায় ঘুরপাক খায় যে কন্টেন্ট আসলে র্যাঙ্ক করবে কি না, র্যাঙ্ক করলে কিভাবে করবে, নাকি র্যাঙ্ক করবে না, এই জাতীয় কোশ্চেন আমাদের মাথায় ঘুরপাক খায়। তো সেটার একটা সমাধান ইনস্ট্যান্ট আমাদের যেটা মাথায় আসে যে আমাদেরকে কন্টেন্টটা এসইও করতে হবে। তো ইউটিউবের এসইওটা আর বাইরের দুনিয়ার এসইওটা স্বাভাবিকভাবেই এক হয় না, বা নর্মালি এক হয় না। এই জায়গায় আমাদের মেইন ভুলটা হয় এবং আমরা নর্মাল অন্যান্য এসইওর মতো যদি অন্যান্য এসইও পেরে থাকি, সেই এসইওর জিনিসপত্র শিখে বা কথাবার্তা শুনে আমরা যখন সেগুলো ইউটিউবের উপরে অ্যাপ্লাই করি তখন আর সেগুলাই আমরা দেখি যে খুব বেশি একটা রেজাল্ট দেয় না। ইউটিউব এসইওটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এটা এরকম কোনো জিনিস না যে আপনি একটা কোর্স করে ফেললেন বা আপনি 2-3টা ক্লাস করে ফেললেন বা কেউ আপনাকে বসিয়ে 2 ঘন্টা লেকচার দিয়ে দিল বা কিছু একটা দেখিয়ে দিল, আপনি সেটা দেখে এরপর থেকে আপনার ভিডিওটা টপ র্যাঙ্কে আসছে বা এরপর থেকে আপনার ভিডিওটা প্রত্যেকটা সাজেশনে যাচ্ছে, আপনার ভিডিও থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছেন। বিষয়টা এরকম না। সব কাজের ক্ষেত্রে যেমন এক্সপেরিয়েন্স দরকার হয়, ইউটিউবের ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা তার অনেক গুণ বেশি দরকার হয়। আপনার এখান থেকে তো কাজ শিখবেনই, কিন্তু সেই কাজ অ্যাপ্লাই করার জন্য আপনার প্রপার একটা এক্সপেরিয়েন্স দরকার। এখন এটা ডিপেন্ড করছে আপনার উপর যে এক্সপেরিয়েন্সটা আপনি আসলে কিভাবে বাড়াবেন। আপনি দিনে 1 ঘন্টা যদি সময় দেন তাহলে আপনার এক্সপেরিয়েন্সের বয়স হবে 1 ঘন্টা। আর আপনি যদি দিনে 6 ঘন্টা করে সময় দেন বা দিনে 7 ঘন্টা 8 ঘন্টা যত সময় পারেন, আপনি যদি সময় বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনার এক্সপেরিয়েন্সও বাড়তে থাকবে। সো যুগ যেহেতু এগিয়ে যাচ্ছে, আপনার সময় যেহেতু এত দ্রুত এগিয়ে যাচ্ছে, সেহেতু এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কেমন সময় দিবেন আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার করতে, কেমন সময় লাগাবেন। আপনি যত দেরি করবেন আপনার রেভিনিউ জেনারেট হতে বা আপনি সামনের দিকে আগাতে বা আপনার ওই যে স্বপ্নটা দেখেন যে আমি অনেক টাকা ইনকাম করব, সো ওই স্বপ্নটা দেখা বাস্তব করার জন্য আপনার সময়টাও বেশি লাগবে, কারণ আপনার এক্সপেরিয়েন্স কম। এই সেগমেন্টে আপনার প্রচুর এক্সপেরিয়েন্স দরকার। একটা সময় ছিল যখন এখানে এক্সপেরিয়েন্সের অতটা দরকার ছিল না, কম্পিটিশন কম ছিল, কিন্তু এখন কম্পিটিশন প্রচুর। আপনি জানেন যে আপনি যদি রাস্তায় বের হয়ে একটা ঢিল ছুঁড়ে দেন আন্দাজে, ওই ঢিলটা দেখবেন যে কোনো না কোনো এক ইউটিউবারের মাথায় বা কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় বা ভিডিও এডিটরের মাথায় গিয়ে পড়েছে। মানে রাস্তায় যাই আছে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ভিডিও এডিটর। সো
এত মানুষের মধ্যে থেকে আপনি যদি আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করাতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে তাদের থেকে আলাদা হতে হবে। তারা কি করে? তারা নর্মালি ইউটিউব চ্যানেল খুলে ঘুরে বেড়ায়, ডিপ্রেশনে থাকে। আপনি সেটা থাকবেন না, আপনি ঘুরেও বেড়াবেন না, আপনি প্রচুর পরিমাণে সময় দিবেন, রিসার্চ করবেন, কন্টেন্ট বানাবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। সেটা যদি না করেন তাহলে বাকি সবার মতোই আপনাকেও ওই ডিপ্রেশনের ভেতরেই থাকতে হবে। তো একটু খাতা কলম নিয়ে নেবেন। আপনার যেমনটা বলছিলাম, ইউটিউবের এসইওটা একটু অন্যান্য এসইওর থেকে আলাদা। অন্যান্য এসইও বলতে কি বোঝায়? আপনি হয়তো বা একটা সাইট খুলেছেন, সেই সাইটটাকে গুগলে 1 নাম্বার র্যাঙ্কে নিয়ে আসা, বা অন্যান্য সার্চ ইঞ্জিনে 1 নাম্বার বা 2 নাম্বার র্যাঙ্কে নিয়ে আসা। মানুষ যদি ওই কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে আপনার সাইটে যাতে প্রথমে পেয়ে সে ঢুকতে পারে। এটা হচ্ছে নর্মাল এসইও। আর ইউটিউবের এসইও হচ্ছে আপনি সার্চে 1 নাম্বারে নিয়ে আসা, কিন্তু ইউটিউবের এসইও না। সার্চে আপনি 1 নাম্বারে আপনার নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি ইউটিউবে হাজার হাজার টপিক নিয়ে মানুষ ভিডিও দেখে, তো আপনার কন্টেন্টটা আপনি 1 নাম্বারে কিভাবে আনবেন? আপনার তো ওই পরিমাণ অডিয়েন্স আপনার প্রতিদিন সার্চও করে না আপনি যে টপিক নিয়ে ভিডিও বানান। প্লাস আপনি জানেন যে ইউটিউব সবার জন্য কাস্টমাইজড রেজাল্ট প্রোভাইড করে, গুগলের মতো না। আপনি ইউটিউবে একটা টেস্টের ভিডিও দেখেন, আপনাকে ইউটিউব ওই টেস্টেরই ভিডিও সাজেস্ট করে। আপনি হয়তো বা ইউটিউবে, আপনি ধরে নিচ্ছি যে আপনি একটা মেয়ে, আপনি ইউটিউবে বিউটি প্রোডাক্ট রিলেটেড ভিডিও বেশি দেখেন, তো ইউটিউব আপনাকে ওই রিলেটেড ভিডিওই বেশি সাজেস্ট করে। বা আপনি একজন গেমার, সেহেতু ইউটিউব আপনাকে ওই রিলেটেড ভিডিওই আপনি সার্চ দিলে আপনি যাদের ভিডিও বেশি দেখেন তাদের ভিডিওই সাজেস্ট করে। সো এখানে সার্চে 1 নম্বরে যাওয়ার পসিবিলিটি খুবই কম। ইউটিউবে এসইও বলতে বোঝায় আপনার ইউটিউবে এসইও বলতে বোঝায় আপনার কিভাবে আপনি আপনার ভিডিওটাকে সাজেশনে নিয়ে যেতে পারেন। ইউটিউবে এসইও বলতে বোঝাই হচ্ছে সাজেশন, এবং আপনার যে হোম পেজ থাকে ইউটিউবের যে ফিড আর কি, আমাদের ফেসবুকে যে নিউজ ফিড থাকে যেটা আমরা স্ক্রল করি, ইউটিউবেরও তো ওরকম একটা নিউজ ফিড আছে, বা ইউটিউবের ওরকম একটা ফিড আছে হোম পেজ। ওই হোম পেজে নিয়ে যাওয়া বা অন্যান্য ভিডিওর সাজেশনে নিয়ে যাওয়া, এটাকেই নর্মালি আমরা ইউটিউব এসইও বলি। ইউটিউব এসইও বলতে ইন্ডাস্ট্রিতে বাকি মানুষ আপনাকে যেই কলা ধরিয়ে দিচ্ছে বা যেই জিনিসপত্রর নামে আপনাকে ইউটিউব এসইও বলে ধরিয়ে দিচ্ছে, এগুলো আসলে ইউটিউব এসইও না। আপনাকে বলে যে এই কিওয়ার্ড দিবেন, এই ট্যাগ দিবেন, এভাবে টাইটেল লিখবেন, এই কিওয়ার্ড পুশ করবেন, অমুক জায়গা থেকে রিসার্চ করে নিয়ে আসবেন, এগুলো আসলে ইউটিউব এসইও না। এগুলো নর্মাল এসইও, তারা শিখেছে, এখন সেইগুলোকেই তারা ইউটিউব এসইও বলে আপনাদেরকে শেখাচ্ছে। ইউটিউব এসইও কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। ইউটিউব এসইও মিন্স আপনাকে ভিডিওটা খুব দ্রুত সাজেশনে নিয়ে যেতে হবে। আর আপনি তো জানেনই যে ভিডিও যদি সাজেশনে যায় তাহলে ওখান থেকে কত ভিউ আসা সম্ভব। আপনি যখন একটা ভিডিও দেখেন ওটার নিচে যে ভিডিওগুলো থাকে ওটাকেই সাজেশন বলে। তো আমি ক্লাস খুব লম্বা করব না, ক্লাসে আপনাদের কমপ্লেইন থাকে যে ক্লাস লম্বা হয়ে যায়, তো আমি আলোচনা সংক্ষেপে যতটুকু বোঝানো যায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সাজেশনে যখন আপনার কন্টেন্ট যাবে তখনই আপনি ধরে নিতে পারবেন যে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করেছে, অথবা হোম পেজে যখন যাবে। এই দুইটা জিনিসই ইউটিউবে আসলে র্যাঙ্ক করা বোঝায়, এই দুইটাকেই ইউটিউব এসইও বলে। এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলেই আপনার কন্টেন্ট র্যাঙ্কড। তো এবার একটু নোট করা শুরু করেন খাতা কলমে। ইউটিউব এসইও কোথা থেকে শুরু হয়? ইউটিউবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ঠিক কোথা থেকে শুরু হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু এই ফুল মিনিংটা ইউটিউব এসইওর ক্ষেত্রে কাজ করে না, কারণ ইউটিউবে মানুষ সার্চ করে ওই ইঞ্জিনটাকে অপটিমাইজ করে আপনার ভিডিওটাকে সামনে নিয়ে যাওয়া, এটা খুব বেশি ফ্রুটফুল না, কারণ মানুষ সার্চ করে ইউটিউবে খুবই কম দেখে। মানুষ সাজেশনের রেজাল্ট বা হোম পেজের রেজাল্ট সব থেকে বেশি দেখে, বা তার যেই আইডল থাকে বা সে যেই চ্যানেলগুলোকে ফলো করে ওই চ্যানেলগুলোকে বেশি দেখে। এখানে সার্চ করে দেখার পসিবিলিটি একটু কম, তারপরেও সার্চ থেকে কিছু ভিউ আসে, সেটা 1% বা 0.5% এতটুকু ভিউ আসে, যেটা খুবই সামান্য।
তো আমি খুবই দ্রুত আপনাদেরকে এখান থেকে কিছু পয়েন্ট বলে যাচ্ছি, পয়েন্টগুলো আপনারা খাতায় নোট করবেন এবং ক্লাসটা প্রয়োজনে শেষ হওয়ার পরে আরও একবার দেখবেন এবং এখন যে কথাগুলো বলছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই হচ্ছে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে ইউটিউব এসইও একেবারে শুরু থেকে শুরু হয়, টপিক সিলেকশন থেকে শুরু হয়। অন্যান্য এসইও কন্টেন্ট বানানোর পরে শুরু হয়, কন্টেন্ট বানানোর পরে বা কোনো ওয়েবসাইট বানানোর পরে বা কোনো একটা লেখার পরে সেটার সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে তারা এসইও করতে পারে, কিন্তু আপনাকে ইউটিউব এসইওটা করতে হবে কন্টেন্ট বানানোর শুরু থেকেই। জিনিসটা শুনতে একটু অদ্ভুত লাগে যে ভাইয়া তাহলে কন্টেন্ট বানানোর শুরু থেকে এসইও করা শুরু করবো, এটা তো মিলল না। আমরা নর্মালি জানি যে ইউটিউব এসইও হচ্ছে আমরা পরে করি, এসইও আগে করে কিভাবে, এটা এক্সপ্লেন করছি। ইউটিউব আমাদের যেহেতু আমরা জানি যে সবথেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে বর্তমানে গুগলের পরেই ইউটিউব, সেকেন্ড সার্চ ইঞ্জিন। তো ইউটিউব চায় তার অডিয়েন্সকে বেস্ট জিনিসটা প্রোভাইড করতে। তো যেহেতু ইউটিউব চায় তার অডিয়েন্সকে বেস্ট জিনিসটা প্রোভাইড করতে, সেহেতু ইউটিউবের আপনার কন্টেন্টের প্রত্যেক সেকেন্ড প্রত্যেক ইঞ্চি ধরে ধরে অ্যানালাইজ করতে হয় যে আপনি আসলে কন্টেন্টের ভেতরে কী কী দিয়েছেন। ইউটিউব আসলে সবই জানে যে আপনি আপনার কন্টেন্টের ভেতরে কি করেন, আপনার নিজের ভয়েস কতটুকু আছে, আপনি ভয়েসের ভেতরে কি কি বলেছেন, কোনো গালি দিয়েছেন কিনা, কোনো মজা করেছেন কিনা, আপনি কি কি ইনফরমেশন প্রোভাইড করেছেন, আপনার ভিডিওতে কি কি ফুটেজ দেখিয়েছেন, ফুটেজগুলো কোথায় কোথায় থেকে আপনি কোথা থেকে কালেক্ট করেছেন, বা আপনি কোন ক্যামেরা থেকে শ্যুট করেছেন, এই সব ডিটেল কিন্তু ইউটিউব জানে। সো ইউটিউব এইটা জানে বলেই তার অডিয়েন্সের টেস্ট অনুযায়ী ইউটিউব কন্টেন্ট সাজেশন দিতে পারে তার অডিয়েন্সদেরকে। তো যেহেতু ইউটিউব আপনার নারী নক্ষত্র কন্টেন্টের সবই জানে, সেহেতু আমাদেরকে ওই নারী নক্ষত্র থেকেই এসইও শুরু করতে হবে। টপিক সিলেকশন যখন করি বা আমরা যখন ফিক্স করি যে এই টপিকে আমি ভিডিও বানাবো, তখন আপনার কিছু বিষয় খেয়াল রাখা উচিত। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে আজকে আমরা কিন্তু শুধু থিওরি শুনবো, এরপরে 2টা ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল দেখব। একটু মনোযোগ দিয়ে শুনবো আজকের ক্লাসটা। সো যখন আপনি টপিক সিলেকশন শুরু করছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি এই টপিকটা আসলে ভিউয়েবল কিনা, অডিয়েন্সের কাছে ক্লিকেবল কিনা, বা আপনার টপিকটা রিটেনশন গ্র্যাব করার জন্য বা অডিয়েন্সেরকে আকর্ষণ করার জন্য, যদি আরও সহজে বলি যে অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য আপনার টপিকটা পারফেক্ট কিনা। যেমন কিছু টপিক থাকে যেগুলো আসলে অনেক পুরনো হয়ে গিয়েছে বা যেগুলো মানুষ আর দেখতে চায় না, এরকম অনেক টপিক আছে। আপনি যেরকম আমি কিছু টপিকের উদাহরণ দিচ্ছি যে আইফেল টাওয়ার কিভাবে বানানো হয়েছে বা বুর্জ খলিফা, এই টপিক নিয়ে আপনি একটা ভিডিও করতে চাচ্ছেন, বা কমন টপিক, সহজ টপিক, আপনি বঙ্গোপসাগর নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছেন, আপনি সুন্দরবন নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছেন। তো এই টাইপের কমন যে সমস্ত টপিকগুলো আছে, এইগুলোতে অলরেডি প্রচুর কম্পিটিশন আছে, প্রচুর ভিউ অলরেডি ইউটিউবে আছে এবং মানুষ দেখতে দেখতে তাদের কান পচে গেছে এই কন্টেন্ট দেখতে দেখতে, কারণ কন্টেন্ট ক্রিয়েটররা শুরু থেকেই এই সমস্ত নিয়ে প্রচুর কন্টেন্ট বানিয়েছে। তো এবার আপনাকে কি করতে হবে, এমন একটা টপিক চুজ করতে হবে যেটা আসলে অডিয়েন্সের কাছে ক্লিকেবল, যেটা মানুষ এখন পর্যন্ত কখনো শোনেইনি, এরকম একটা টপিক আপনি চুজ করেন। সেটা এমন না যে আপনি বুর্জ খলিফা নিয়ে বানাতে পারবেন না, বুর্জ খলিফার এমন একটা সাইট পেয়েছেন যেই সাইটটা মানুষ এখন পর্যন্ত জানে না, আপনি সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন। তো এটা ইউটিউব অ্যানালাইজ করে যে আপনি বুর্জ খলিফা নিয়ে নর্মাল একটা ভিডিও বানিয়েছেন যে বুর্জ খলিফা কিভাবে বানিয়েছে, কেন বানিয়েছে, ওটাতে কয় লাখ মানুষ থাকে, কিভাবে এটার গোটা সিস্টেমটা কাজ করে। ইউটিউব বোঝে যে আপনি বুর্জ খলিফার বেসিক একটা ভিডিও বানিয়েছেন, তখন ওই কন্টেন্টটা আর ইউটিউব সাজেশনে দেয় না, কারণ ইউটিউব জানে যে এই কন্টেন্ট হাজার হাজার মানুষ বানিয়েছে এবং অডিয়েন্সও আসলে এই কন্টেন্ট এখন আর চায় না। তো ইউটিউব যদি ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ আপনি বুর্জ খলিফা নিয়ে সম্পূর্ণ নতুন আর একটা জিনিস বানিয়েছেন যেটা এখন পর্যন্ত ইউটিউবে কেউ বানায়নি, তখন সেটা ইউটিউব সাজেশনে দিবে। আমার একটু ঠান্ডা লেগেছে, সরি।
তো ইউটিউব কিন্তু চায় না যে আপনি কোনো পুরনো একটা কন্টেন্ট নিয়ে কথা বলেন। এখন আপনাদের যে কোশ্চেন থাকে, নর্মাল কোশ্চেন, যে ভাই তাহলে মায়াজাল প্রতিনিয়ত এত নতুন নতুন টপিক পায় কোথায়? এখন ভাই আপনিই বলেন যে আমাদের জন্য কি কেউ কন্টেন্ট বা টপিক ফিক্স করে কোনো এক জায়গায় রেখে দেয় যে জায়গা থেকে আমি সেই টপিকগুলো নিয়ে আসি? তাহলে সে কেন সেগুলো নিয়ে ভিডিও বানায় না? আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন টপিক খুঁজে বের করতে হয়, রিসার্চ করতে হয়। আপনি জানলে অবাক হবেন যে মায়াজালের একটা টপিক রিসার্চ করতে 1-2 দিন পর্যন্ত সময় লেগে যায়। মায়াজালের একটা ভিডিও হয় কয় মিনিট? 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। তো 10 মিনিটের একটা কন্টেন্ট আপনার খুঁজে বের করতেই আমাদের 24 ঘন্টা পর্যন্ত সময় লাগে, তাও সব সময় পাওয়া যায় না। তো এবার আপনি চিন্তা করেন যে 10 মিনিটের একটা কন্টেন্ট বানাতে আপনি 24 ঘন্টা বসে খুঁজেছেন, তো তখন কি আপনি কন্টেন্ট পাবেন না? তখন তো আপনি কন্টেন্ট পাবেন। 24 ঘন্টা বসে খুঁজলেও কি আপনি কন্টেন্ট পাবেন না? আপনি তো 24 ঘন্টায় তো হাজার হাজার ভিডিও দেখে ফেলা যায়। এমন তো না যে আপনি ভিডিও বসে দেখা শুরু করেছেন, ওইটা শেষ করেছেন, তারপরে গিয়ে আর একটা দেখছেন। আপনি ভিডিও দেখবেন, টপিক চুজ করবেন, পছন্দ হচ্ছে না বাদ দিয়ে দিবেন। এভাবে করে আমাদেরকে টপিক খুঁজতে হয়। তো প্রতিনিয়ত নতুন নতুন টপিক খুঁজতে হয়। আমাদের বুর্জ খলিফা দিয়েই উদাহরণ দিচ্ছি, যে বুর্জ খলিফা খুঁজে টুজে ঝাঁঝরা করে ফেলছি যে ভাই বুর্জ খলিফার আর কোনো কিছু আছে কিনা বাকি অডিয়েন্সকে দেখাতে। তারপরেও দেখা যায় যে যদি কোনো কিছু সামনে চলে আসে, ওটাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়। তো বিষয়টা এমন না যে কেউ আমাদেরকে এসে রেডিমেড কন্টেন্ট দিয়ে যায় প্লেটে যে ভাই এটা আপনি আপলোড দিয়ে দেন। আমাদেরকে প্রচুর খুঁজে বের করতে হয়। এখন খুঁজে বের করি কোথা থেকে? খুঁজে বের করি ভাই ইউটিউব থেকেই। ইউটিউবে আমরা বুর্জ খলিফা নিয়ে বাংলা ভিডিও দেখি, হিন্দি ভিডিও দেখি, ইংলিশ ভিডিও দেখি, উর্দু ভিডিও দেখি, স্প্যানিশ ভিডিও দেখি, আপনার পর্তুগিজ ভিডিও দেখি, আপনার অ্যারাবিক ভিডিও দেখি। এখন এতগুলো ভিডিও যখন আপনি দেখবেন, আপনি প্রত্যেক ভিডিও থেকে 10 সেকেন্ড করে নিলেও তো আপনার 10 মিনিট হয়ে যায়, তাই না? আপনার বাংলাদেশে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আছে যারা বুর্জ খলিফা নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে রেখেছে, কোনায় কানায় পড়ে আছে। তো সেই জায়গা থেকে আপনি কোনো একজনের ভিডিওর একটা ইনফরমেশন আপনার পছন্দ হয়েছে, সেখান থেকে আপনি একটু নিলেন, আবার অন্যর একটা ভিডিও থেকে আপনি একটু নিলেন, এভাবে করে করে আপনি নেবেন। এখন আপনি বলবেন যে ভাই আপনি তো হচ্ছে হিন্দি বোঝেন, উর্দু বোঝেন, ইংলিশ বোঝেন, এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝেন বলে আপনি ওখান থেকে নিতে পারেন। আমরা তো বুঝি না, আমরা কিভাবে নিব? আপনি এমন একটা সাইটের নাম বলেন যেটা আমাদেরকে এইগুলা বাংলা করে দিবে। ভাই এরকম কোনো কিছু আসলে নাই। আর আমিও মায়ের পেট থেকে পড়ে হচ্ছে এই ইংলিশ, উর্দু, স্প্যানিশ এগুলো জানতাম না। আমাকেও শিখতে হয়েছে, আপনাকেও শিখতে হবে। আমাকে অনেক বেশি সময় নিয়ে নিয়ে শিখতে হয়েছে। আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আমাকে কেউ বলারও ছিল না যে ভাই অমুক জায়গা থেকে কন্টেন্ট আপনি খুঁজে নিয়ে আসতে পারবেন। আমাকে ওই জায়গাগুলো বের করতে হয়েছে। ইভেন এই সমস্ত ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট পাওয়া যায় সেটাও আমি জানতাম না, সেটাও আমাকে খুঁজে বের করতে হয়েছে। সেটা যেহেতু আমি আপনাকে বলে দিচ্ছি, এখন তো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন তো আপনি ফোনে ফ্রি ফায়ার খেলে, ফোনে পাবজি খেলে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, চ্যাটিং করে, সময় নষ্ট করে তো আপনি আশা করতে পারেন না যে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন। আমরা নিজেরাই এই হচ্ছে খাওয়ার সময় পর্যন্ত পাই না, ঘুমানোর সময় পর্যন্ত পাই না, তারপরে না গিয়ে আমরা লাখ লাখ টাকা ইনকাম করি। আপনি কারোর সাকসেস যখন দেখেন, তার পেছনটা দেখেন না যে সে পেছনে আসলে কত কষ্ট করে। আর এটা আমরা দেখতেও চাই না কেন জানো? আপনি একটু যদি তার পেছনটা দেখেন আর আপনি যদি তার মতোই কষ্ট করেন, আপনিও তার মতো হয়ে যাবেন। খুবই স্বাভাবিক। আপনি যে এলন মাস্ক হতে চান, এলন মাস্ক যা করে আপনি তাই করেন, আপনিও দেখবেন যে আপনি এলন মাস্কের পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এলন মাস্ক নিজের প্রতিনিয়ত নিজের শেখার জন্য এখনও যত সময় আর টাকা খরচ করে, অতটুকু সময় আপনি একবার খরচ করে দেখেন। তো ইউটিউব এসইও আপনার কন্টেন্ট সিলেকশন থেকে শুরু হয়। এই জায়গায় ছিলাম। তো আমরা যে কোনো একটা নতুন টপিকে ছিলাম। তো আমরা নতুন টপিক খুঁজে বের করি। আমাদেরকে প্রতিনিয়ত প্রচুর রিসার্চ করতে হয়। প্রচুর রিসার্চ কিভাবে করতে হয়? আমাদের প্রচুর কম্পিটিটরদের দিকে নজর রাখতে হয় যে আসলে তারা কি বানায়, তারা কিভাবে বানায়, কি কি কন্টেন্ট বানায়। সবগুলো যখন আপনি দেখতে থাকবেন, সারাদিন কন্টেন্টের উপর থাকবেন, তখন দেখবেন যে আপনার আসলে কন্টেন্টের অভাব হচ্ছে না। তখন আপনার চিন্তাও করতে হচ্ছে না যে আপনি আসলে কি বানাবেন। তখন আপনার কন্টেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। তো
নর্মাল কন্টেন্ট আমরা বানাবো না, আমরা বানাবো এক্সেপশনাল কন্টেন্ট। বুর্জ খলিফা নিয়েই আমরা কন্টেন্ট বানাবো। এই যে একটা কন্টেন্টের উদাহরণ দিই, যে বুর্জ খলিফায় যে এই কন্টেন্টটা কিছুদিন আগে চলেছে, যে বুর্জ খলিফায় যে মানুষ মলমূত্র ত্যাগ করে সেই মলমূত্রগুলো কোথায় যায়। একটা নতুন কোশ্চেন অ্যারাইজ করেছে যে আসলেই তো চারপাশে বালি, মরুভূমির মধ্যে শুধুমাত্র একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেই বিল্ডিংটার নিচে নাকি আবার কোনো এই যে মলমূত্র জমা করার মতো কোনো জায়গাও নাই আমাদের নর্মাল বাসা বাড়িতে যেরকম থাকে। তো এইগুলো আসলে যায় কোথায়, এটা নিয়ে একটা কন্টেন্ট, যে বুর্জ খলিফার মানুষের মলমূত্র যায় কোথায়, এটা একটা কন্টেন্ট। তো এভাবে করে, বা একটা কন্টেন্ট হইতে পারে যে আপনার বুর্জ খলিফার মাসিক ইলেকট্রিসিটি বিল কত আসে। এভাবে করে আপনি নতুন নতুন পয়েন্ট খুঁজে বের করবেন। এখন আপনি এসেই চিন্তা করলেন যে আমি বুর্জ খলিফা ইন্ট্রোডিউস করাবো মানুষকে, বুর্জ খলিফা নিয়ে 10 মিনিট একটা ভিডিও বানাবো। আরে ভাই, বুর্জ খলিফা তো মানুষের মুখস্থ হয়ে গেছে। তো আপনি এই বুর্জ খলিফা টলিফা নিয়ে আপনি সুন্দরবন নিয়ে ভিডিও টিডিও বানাইছেন মোটামুটি 20-25টা, বানায় টানায় বলতেছেন যে ভাই আমার চ্যানেল র্যাঙ্ক করে না, আমি ইউটিউবিং ছেড়ে দিব। এটা আপনার গাফিলতি, আপনার ভুল, যে আপনি আসলে বের করতে পারেন না যে আপনার আসলে কি করা উচিত। কারণ আপনি মানুষ খাইতে খাইতে মুখস্থ হয়ে গেছে এরকম কন্টেন্ট তাদেরকে আবার খাওয়াইতে চাচ্ছেন। আপনি অলরেডি একটা ভালো মার্কেটে গিয়ে আপনি একটা খারাপ প্রোডাক্ট দিয়ে সেটাকে চালাতে যাচ্ছেন। কারণ অলরেডি এত কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে আপনার কন্টেন্ট কেন চলবে? আপনার কন্টেন্ট তো তখনই চলবে যখন আপনার কন্টেন্ট তাদের থেকে বেটার। আপনি তো দিন শেষে তাদের মতো কন্টেন্ট বানাতে পারছেন না, তাদের মতো রিসার্চ করতে পারছেন না। আপনি দিন শেষে ওই সেম 2 বছর 3 বছর আগে যা চলেছে সেইগুলো নিয়ে আবার ভিডিও বানানোর চিন্তা করছেন। এভাবে করলে তো আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে না। আপনাকে কন্টেন্ট র্যাঙ্ক করাতে হলে সম্পূর্ণ নতুন জিনিস নিয়ে আসতে হবে। নতুন জিনিস, এই নতুন জিনিসটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। আনইউজুয়াল বা সম্পূর্ণ নতুনত্ব দিয়ে একটা কন্টেন্ট শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের টপিক সিলেকশনের সময় আমরা শুরু করব। এইটা থেকেই আপনার এসইও শুরু হয়ে যাবে। ইউটিউব যখনই দেখতে পারবে বা ডিটেক্ট করতে পারবে যে আপনার কন্টেন্টটা সম্পূর্ণ নতুন একটা জিনিসের উপরে বানানো হয়েছে, তখন আপনার কন্টেন্ট অটোমেটিক্যালি ইউটিউব সবার সামনে দিবে, সাজেশনে দিবে যে এটা একটা নতুন জিনিস। ইউটিউব সবসময় চায় নতুন কিছু একটা অডিয়েন্সের সামনে যাক, তাই না? আপনার মানুষ রেগুলারই দেখবেন যে হচ্ছে আমরা যে খাবারগুলো খাই এগুলোর মধ্যে থেকে এইগুলো দিয়েই একটা নতুন রেসিপি বানিয়ে সেটা যখন রেস্টুরেন্টগুলো মার্কেটিং করে তখন দেখবেন যে সেটা ভাইরাল হয়। কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল আপনার ডাল ভাত বা অ্যাজ ইউজুয়াল আপনার বার্গার স্যান্ডউইচ, আপনি একটা খুলে দেখেন আপনার এলাকায় বার্গার স্যান্ডউইচের দোকান, ভাইরাল হবে না। কিন্তু আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসেন যেটা আসলে মানুষ এখন পর্যন্ত খায়নি, দেখবেন যে আপনার রেস্টুরেন্ট ভাইরাল হয়ে গিয়েছে। ইউটিউবটাও তেমন। আপনি সেম বুর্জ খলিফা নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছেন, আপনি সেম সুন্দরবন নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছেন, এইগুলো দিয়ে তো এখন কাজ হয় না ভাই। আপনাকে নতুন টপিক খুঁজে বের করতে হবে, আর নতুন টপিক আপনাকে রিসার্চ করেই বের করতে হবে। আপনার জন্য কেউ সাজিয়ে রেখে দেয়নি। মায়াজালের জন্য কেউ কন্টেন্ট সাজিয়ে রেখে দেয় না, যেখান থেকে মায়াজাল খুঁজে নিয়ে আসে। মায়াজাল প্রচুর রিসার্চ করেছে, এখন হচ্ছে প্রচুর ডেটা আছে, এখন সেই ডেটা থেকে আস্তে আস্তে করে একটু একটু করে ডেটা মিক্স করে কন্টেন্ট বানানো হয়। ইনফোগ্রাফ কন্টেন্ট এমনই। তো এই যে আপনার মায়াজালে যে ভিডিওগুলো দেখেন যে নেভি সেইলররা তাদের জীবনযাপন কিভাবে করে, এই আইডিয়া কি আপনার আগে মাথায় এসেছে? আপনাকে তো কন্টেন্ট বানাতে বললেই আপনি বানানো শুরু করবেন বুর্জ খলিফা দিয়ে, বা কন্টেন্ট বানাতে বললেই শুরু করবেন যে হচ্ছে আমেরিকা কেমন দেশ চলুন জেনে আসি, পর্তুগাল কেমন দেশ চলুন জেনে আসি, হচ্ছে দুবাই কেমন দেশ চলুন জেনে আসি। এই টাইপের ভিডিও বানালে তো ভাই এখন কাজ হবে না। আপনাকে প্রতিনিয়ত আনইউজুয়াল জিনিসপত্র নিয়ে ভিডিও বানাতে হবে। আপনার এই যে মায়াজালের যে টপিকগুলো দেখেন প্রত্যেকটা টপিক নিউ। তো এই নিউ টপিক নিয়ে আপনাকে প্রচুর চিন্তা করতে হবে। আর আপনি যত কষ্ট করবেন, এই কষ্ট কখনো শুধু শুধু যায় না। আপনার ওই যে কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, বা কাজের ফল পাওয়া যাবেই যাবে। এটা প্রাকৃতিক নিয়ম। যারা যারা ধর্মে বিশ্বাস করেন তারা তো বোঝেনি যে আপনি যদি কষ্ট করেন সেটার ফল আপনি অবশ্যই পাবেন। তো হচ্ছে আপনি চোখ বন্ধ করে যত পারেন কষ্ট করা শুরু করেন, ফল আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে আপনাকে সম্পূর্ণ নতুন টপিক খুঁজে বের করতে হবে, একেবারে ইউনিক। আপনি বুর্জ খলিফা বা আপনি অ্যাজ ইউজুয়াল প্যারিস কেমন দেশ, আমেরিকা কেমন দেশ, এই সমস্ত নিয়ে ভিডিও বানাবেন না। এই সমস্ত নিয়ে ভিডিও বানানোর যোগ নাই ভাই, শেষ।
এ সমস্ত নিয়ে মানুষ মুখস্থ হয়ে গেছে, এই সমস্ত কন্টেন্ট আর জানতে চায় না মানুষ এগুলা। এখন মানুষকে নতুন কিছু দেন আপনি, যেগুলো মানুষ জানে না। আপনি ফলো করেন যে সমস্ত চ্যানেলগুলোর প্রচুর ভিউ আছে, লাখ লাখ কোটি কোটি ভিউ আছে, ওই চ্যানেলগুলা এই কন্টেন্ট কেন বানায়, এগুলার ব্যাকএন্ড খুঁজে বের করেন যে মায়াজাল আসলে এই টাইপের কন্টেন্ট কেন বানাচ্ছে, বা আপনি যেই চ্যানেলগুলোকে ফলো করেন সেই চ্যানেল আসলে এরকম কন্টেন্ট কেন বানাচ্ছে। এটা যখন আপনি খুঁজে বের করে ফেলবেন, তখন আপনি দেখবেন যে সব চ্যানেলই আসলে নতুন টপিক নিয়ে ভিডিও বানায়, যেই টপিক মানুষ এখন পর্যন্ত জানে না। তো আপনাকেও ওরকম টপিক থেকে শুরু করতে হবে। সেকেন্ড পয়েন্ট, আপনার পুশ এসইও কিওয়ার্ড ইন ইউর স্ক্রিপ্ট অ্যান্ড ভয়েস ওভার। ইউটিউব যেহেতু সবই জানে, তারপরে আপনারা জানেন যে বর্তমানে এআই এর যুগ। এআই ইউটিউবের কাছে অনেক আগে থেকেই ছিল, এখন আবার নতুন ইন্ট্রোডিউস হয়েছে, সব কিছু উন্নত হয়ে যাচ্ছে। তো ইউটিউব আপনার ভিডিও নারী নক্ষত্র সবই জানে। আপনার ভিডিওতে আপনি কি বলেছেন, কোথায় বলেছেন, কি কি ইনফরমেশন দিয়েছেন, ইনফরমেশনটা সঠিক নাকি ভুল, কার কাছ থেকে শুনে বলেছেন, সবই জানে যে আপনি কি কি করছেন। আপনার ভিডিওর প্রত্যেকটা স্টেপ ইউটিউব জানে। তো আপনি চেষ্টা করবেন যে এমন কিওয়ার্ড স্ক্রিপ্ট এবং ভয়েস ওভারের ভিতরে রাখা যেগুলো আপনার এসইওতে সাহায্য করবে, বা আপনি যে সমস্ত ভিডিওর সাজেশনে যেতে চাচ্ছেন সেই সমস্ত কিওয়ার্ডগুলো আপনার স্ক্রিপ্ট এবং ভয়েস ওভারের ভিতরে বলবেন। যেমন আমি ধরে নিলাম যে আপনি কুকিং কন্টেন্ট বানান, তো আপনি ভয়েস ওভারের ভেতরে কুকিং, রেসিপি, শিখবো, এই সমস্ত কিওয়ার্ডগুলো একটু শুরুর দিকে বলবেন, প্রথম দিকে বলবেন। বা আপনি দুবাইয়ের লাইফস্টাইল নিয়ে ভিডিও করছেন, তো আপনি আপনার দুবাই লাইফস্টাইল, জীবনযাপন কেমন হয়, এই টাইপের কথাগুলো আপনি স্ক্রিপ্টের শুরুর দিকে রাখবেন, বা স্ক্রিপ্টের ভিতরে একটু বেশি পরিমাণে রাখবেন, এত বেশি না যাতে অডিয়েন্স বিরক্ত হয়। আপনি কতগুলো আইল্যান্ড নিয়ে ভিডিও করছেন, ধরে নিলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর আইল্যান্ড নিয়ে ভিডিও করছেন, তো তখন আপনি আপনার স্ক্রিপ্টের ভিতরে আইল্যান্ড শব্দটা বেশি ইউজ করবেন, বা সুন্দর আইল্যান্ড, মোস্ট বিউটিফুল আইল্যান্ড, এই কথাগুলো বেশি ইউজ করবেন। ভিডিও যদি বাংলা হয়, আপনি আপনার বাংলা কিওয়ার্ডগুলো ইউজ করবেন। এমন না যে ইউটিউব বাংলা বা আপনার আঞ্চলিক ভাষা বোঝে না, ইউটিউব সবই বোঝে। তো আপনি যদি এই শব্দগুলো বাংলাতেও বলেন, ইউটিউব বুঝে নিবে যে আপনি আসলে আপনার স্ক্রিপ্টের ভিতরে কী কী ওয়ার্ড বলেছেন, এবং মানুষ যখন ওই শব্দগুলো লিখে সার্চ করবে, ইউটিউব তখন মেলাবে যে আপনি আপনার ভিডিওর ভেতরে এই টপিকটা নিয়ে বেশি আলোচনা করেছেন, তখন ইউটিউব আপনার ভিডিওটা সামনে দিয়ে দিবে। আপনি আপনার ভিডিওতে রেসিপি শব্দটা অনেকবার বলেছেন, তো বা ডিমের রেসিপি বা নুডলসের রেসিপি অনেকবার বলেছেন, বা নুডলসের রেসিপি খুব ভালো করে বুঝিয়েছেন, ইউটিউব এটা বুঝতে পেরেছে, তো তখন আপনি আপনার ভিডিওটা ইউটিউব এমনিতেই সামনে নিয়ে দিবে। তো আপনি এছাড়াও যদি কোনো ভিডিওর সাজেশনে যেতে চান, ধরেন আপনি মায়াজালের কোনো একটা ভিডিওর সাজেশনে যেতে যাচ্ছেন, বা পপুলার কোনো একটা ভিডিওর সাজেশনে যেতে যাচ্ছেন, ওই ভিডিওর টাইটেলে যে সমস্ত কিওয়ার্ডগুলো ছিল ওগুলো চেষ্টা করবেন আপনার ভয়েস ওভারের ভিতরে বলে দেয়া, স্ক্রিপ্টের ভিতরে রাখলে ইউটিউব দেখবে যে এই ভিডিওটার ভেতরের কথাগুলা এই ভিডিওর সাথে মিলে যাচ্ছে, রিলেটেড, তখন ইউটিউব ওই ভিডিওগুলো আপনার সাইডে নিয়ে সাজেস্ট করবে। এটা একটা টেকনিক। এরপর এগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আমি আলোচনা করলে তো সারাদিন করা যায়, যেহেতু আপনাদের ক্লাস বোরিং লাগে সেহেতু একটু শর্টে আলোচনা করার চেষ্টা করছি। এরপর হচ্ছে আপনার টাইটেলটা কম্পাইল করার চেষ্টা করবেন। এগুলো আমরা সব থিওরি আলোচনা করছি, প্র্যাকটিক্যাল আমরা পরে শুনবো, পরে দেখব। আপনি যে টাইটেলটা লিখছেন ওই টাইটেলটা আপনার কম্পিটিটর যারা আছে তাদের থেকে টাইটেল নিয়ে, আপনি তাদের থেকে টাইটেলের আইডিয়া নিয়ে একটু তাদের কন্টেন্টের সাথে মিল রাখবেন। যেমন আপনার হয়তো বা কোনো একজন কম্পিটিটর আছে যার কন্টেন্টের সাজেশনে আপনি যেতে যাচ্ছেন, তো আপনি তার কোনো একটা কন্টেন্ট পিক করলেন যেটা রিসেন্ট টাইমে খুব ভাইরাল হচ্ছে, সেই কন্টেন্টটার প্রথম 2-3 ওয়ার্ড, টাইটেলের প্রথম 2-3 ওয়ার্ড আপনার টাইটেলের ভিতরেও রাখলেন। এরপর আপনার অন্য আরেকজন কম্পিটিটরের টাইটেলের 2-3 ওয়ার্ড আপনার ভিডিওর টাইটেলের ভিতরে রাখলেন। এরপর আরেকজন কম্পিটিটরের 2-3 ওয়ার্ড আপনার টাইটেলের ভিতরে রাখলেন। এভাবে আপনি যাদের যাদের সাজেশনে যেতে যাচ্ছেন, এরকম বড় বড় 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটরের টাইটেল থেকে ছোট ছোট ওয়ার্ড, ইউনিক ওয়ার্ড যেগুলো অন্যরা লেখে না, এই টাইপের ওয়ার্ড যখন আপনি নিয়ে আপনার টাইটেলের ভেতরে রাখবেন, তখন আপনার ভিডিওটা তাদের সাজেশনে যাওয়ার চান্স বেশি।
তো এটা কখন? আপনি যখন ইউনিক কিওয়ার্ডগুলো রাখবেন। এরকম না যে আপনি এই কিওয়ার্ডটা রাখলেন যে চলুন দেখে আসি। চলুন দেখে আসি একটা নর্মাল কিওয়ার্ড। চলুন দেখে আসি আপনি যদি কোনো কারোর কাছ থেকে নিয়ে নেন, ওটা খুব বেশি ভ্যালু অ্যাড করে না। আপনি এমন একটা কিওয়ার্ড রাখবেন যেটা আসলে ভ্যালু অ্যাড করে। যেমন আপনার দক্ষিণ আফ্রিকা নিয়ে কেউ ভিডিও বানিয়েছে, দক্ষিণ আমেরিকার একটা দ্বীপ নিয়ে কেউ ভিডিও বানিয়েছে। তো আপনি ওই দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার যেই লাইনটা সে লিখেছে ওখান থেকে আপনি ইউনিক কিওয়ার্ডগুলো নিয়ে নেন, নিয়ে আপনি আপনার ভিডিওতে রাখেন। কেউ হয়তো বা বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে ভিডিও বানিয়েছে, আপনিও বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে ভিডিও বানিয়েছেন। তো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যার ভিডিওটা র্যাঙ্কে আছে, তার ভিডিওর বারমুডা ট্রায়াঙ্গেলের যেই ইউনিক কিওয়ার্ডগুলো আছে, ওই ইউনিক কিওয়ার্ডগুলো আপনি আপনার টাইটেলে নিয়ে আসেন। এভাবে করে আপনি যখন আপনার টাইটেল বানিয়ে ফেলবেন, তখন আপনার ভিডিওটা সাজেশনে যাওয়ার চান্স বেশি। এরপরে আপনার যে ভিডিও লেন্থ হয়, ভিডিও লেন্থটা আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে জরুরি। তো ভিডিও লেন্থ কেমন হলে সেটা র্যাঙ্কিংয়ে ভূমিকা রাখে? ভিডিও লেন্থ যত বড় হয় সেটা আপনার ভিডিওতে র্যাঙ্কিংয়ে তত বেশি ভূমিকা রাখে। এবার ভিডিও লেন্থ বড় করলাম কিন্তু আমার কন্টেন্টে অডিয়েন্স রিটেনশন দিল না। আই মিন আমার ভিডিও 10 মিনিটের কিন্তু অডিয়েন্স এসে 1 মিনিটও থাকে না, তাহলে আপনার ভিডিও লেন্থ বড় করে কোনো লাভ নাই। তো আপনাকে ভিডিও লেন্থ বড় করার সাথে সাথে অডিয়েন্সকেও কন্টেন্টের ভিতরে এঙ্গেজ রাখতে হবে, ধরে রাখতে হবে, আটকে রাখতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আপনি বড় ভিডিও বানাতে পারেন। বড় ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে। আর যদি স্ট্যান্ডার্ডের কথা জিজ্ঞেস করেন যে ভাইয়া স্ট্যান্ডার্ড কোনটা, আমার অডিয়েন্স বিরক্তও হবে না এবং অডিয়েন্স অ্যাভারেজে এই টাইম দেখে ইউটিউবে নর্মালি, বা গড়ে এই এতটুকু সময় দেখে, এরকম একটা টাইম বলেন যেটা ইউটিউব নিজেও চায় যে এই টাইপের, এই লেন্থের ভিডিও হোক। এই লেন্থটা হচ্ছে 5 থেকে 8 মিনিট। আপনি 5 থেকে 8 মিনিট পর্যন্ত কন্টেন্ট বানাবেন। 5 থেকে 8 মিনিটের কন্টেন্টকে স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় একটা কন্টেন্টের জন্য। এর থেকে বড়গুলো হচ্ছে লং কন্টেন্ট, আর এর থেকে ছোটগুলো হচ্ছে শর্ট কন্টেন্ট, 3 মিনিটের গুলা। তো আপনি যদি স্ট্যান্ডার্ড টাইম জিজ্ঞেস করেন সেটা হচ্ছে 5 থেকে 8 মিনিট। 5 থেকে 8 মিনিটের ভিডিওগুলো ইউটিউবের র্যাঙ্কিংয়ে সব থেকে বেশি যায়, সব থেকে বেশি র্যাঙ্ক করে। আর আপনার বড় ভিডিওগুলো আরও বেশি র্যাঙ্ক করে, কিন্তু ওগুলা রেসে পিছিয়ে পড়ে, কারণ হচ্ছে মানুষজন রিটেনশন ধরে রাখতে পারে না। আপনি যদি রিটেনশন ধরে রাখতে পারেন তাহলে আপনার বড় ভিডিও বেশি ফ্রুটফুল, বড় ভিডিও র্যাঙ্কে বেশি যায়। তবে যদি গড়ের কথা বলেন যে ভাই আমি নর্মালি তাহলে কেমন বানাবো, আপনি 5 থেকে 8 মিনিটের কন্টেন্ট বানাবেন। ভিডিও কোয়ালিটি আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে। সব থেকে বড় না, তবে মোটামুটি একটা ভূমিকা রাখে। আপনি যদি কিছু পয়েন্ট বলতে বলেন যে ভাই কী কী পয়েন্টের উপরে বেস করে ইউটিউব কন্টেন্ট সাজেশনে দেয়, তার ভিতরে ভিডিও কোয়ালিটি একটা। আপনার ভিডিও কোয়ালিটি যত বেশি, আপনার কন্টেন্ট সাজেশনে যাওয়ার চান্স তত বেশি। সোজা হিসাব। আপনার ভিডিও যদি 720 হয় তাহলে আপনার কন্টেন্ট সাজেশনে যাওয়ার চান্স কম। 1080 হলে সাজেশনে যাওয়ার চান্স বেশি। 2K হলে আরও বেশি, 4K হলে আরও বেশি। তো সহজ হিসাব যে আপনার ভিডিও কোয়ালিটি যত বেশি রাখতে পারবেন তত আপনার কন্টেন্ট সাজেশনে যাওয়ার চান্স তত বেশি। কন্টেন্ট 4K রেন্ডার দেওয়ার জন্য 4K ক্যামেরা লাগে না, 4K সেটিংস থেকে 4K-তে রেন্ডার দিয়ে দিলেই হয়ে যায়। কনসিস্টেন্সি, আই মিন আপনি আপলোডের ক্ষেত্রে কত কনসিস্টেন্ট, বা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কত কনসিস্টেন্ট, আপনি কত গ্যাপ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন নাকি কত দ্রুত কন্টেন্ট ক্রিয়েট করেন। আপনি যত কনসিস্টেন্ট থাকবেন, যত গ্যাপ কম দিবেন, রেগুলারিটি যত মেনটেন করবেন, আপনার কন্টেন্ট তত বেশি র্যাঙ্কে যাবে। ইউটিউবকে বুঝতে দিতে হবে যে আপনি এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছেন। মাসে এসে একটা আপলোড করে দিয়ে যাচ্ছেন না, বা এই সপ্তাহে শনিবার ওই সপ্তাহে মঙ্গলবার গিয়ে আপলোড করে দিচ্ছেন না। আপনি একটা নির্দিষ্ট টাইম ধরে আপলোড করে যাচ্ছেন এবং একটা নির্দিষ্ট সময় মেনটেন করে আপলোড করে যাচ্ছেন, এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখছেন। রেগুলারিটি মেনটেন করা, এই যে পয়েন্টগুলো আমি বলছি এগুলো মাস্ট হ্যাভ পয়েন্ট আপনার ভিডিওতে। এগুলো যদি একটাও মিস করেন আপনার কন্টেন্ট র্যাঙ্কে যাওয়ার চান্স আস্তে আস্তে কমতে থাকবে। কল টু অ্যাকশন, CTA,
আপনার অডিয়েন্সকে কোনো অ্যাকশনের জন্য কল করবেন, কোনো অ্যাকশনের জন্য ডাক দিবেন, কোনো একটা কিছু করার জন্য ডাক দিবেন। সেই কিছুটা কি হতে পারে? লাইক করা, হতে পারে কমেন্ট করা, হতে পারে সাবস্ক্রাইব করা। যে কোনো একটা অ্যাকশনের জন্য ডাক দিবেন। যখনই আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে এসে যে কোনো একটা অ্যাকশন করে যাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটাই হোক না কেন, সেটা আপনার ভিডিওর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে। তো আপনারা অনেকে যে ভুল কাজটা করেন, যে ভিডিও লাস্টে গিয়ে বলে দেন যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন অডিয়েন্সই তো বোঝে না যে আসলে আমি লাইক করব না কমেন্ট করব না সাবস্ক্রাইব করব, একটাও করে না, চলে যায়। আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন, আপনি আসলে কি করবেন? কিছুই করবেন না। আপনি যদি তাকে স্পেসিফাই করে বলেন যে ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর কিছু বলার দরকার নাই, তাকে প্রেশারাইজ করবেন না বেশি কাজ করার জন্য, তাহলে সে শুধুমাত্র লাইকটা করবে। এবার আপনি যদি চান যে আপনার লাইক লাগবে না, আপনি কমেন্ট করাতে যাচ্ছেন, তাহলে আপনি একটা কোশ্চেন করেন যে আপনার কি মতামত, বা এটা আপনার অঞ্চলে কেমন হয়, বা এটার বিষয়ে আপনি কেমন চান, বা আপনার কি কিছু বলার আছে, এই টাইপের কমেন্ট করাতে পারেন আপনি বলে। এখন আপনি যদি বলেন যে ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, সে আসলে কমেন্টে কি করবে? আপনার মাথা। তাকে তো স্পেসিফাই করে দিতে হবে যে ভাই এই জিনিসটা কমেন্ট করেন। আপনি হয়তো একটা কোশ্চেন করছেন, তাকে ট্রিগার করে তাকে দিয়েই আপনি কমেন্টটা করিয়ে নেবেন। আপনি জানেন যে সে আসলে কি কমেন্ট করবে, ওটাই তাকে কোশ্চেন করে সে তাকে দিয়ে সেই কমেন্টটা করিয়ে নেবেন আপনি। অথবা আপনি তার কাছে রিকোয়েস্ট করতে পারেন ইমোশনালি যে ভাই ভিডিও বানাতে কষ্ট হয়, আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমরা সামনে যেতে পারবো, তো আপনি চাইলে কন্টেন্টটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। খুবই পোলাইটলি বললেন, ফকিন্নি স্টাইলে না। আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমানে প্রচুর ফকিন্নি হয়ে গিয়েছে। এই ফকিন্নি স্টাইলে না, লাইক কমেন্ট ভিক্ষা করে না, যথেষ্ট স্মার্টলি যে ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এভাবে আপনি একটা চয়েস দিতে পারেন, যে কোনো একটা চয়েস তাকে। গণহারে না বলে যাওয়া যে ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, আর লাইক কমেন্ট ভিক্ষাও না করা, এতে কিছুই হয় না আসলে। যে কোনো একটা অ্যাকশনের জন্য কল করা। এরপর আপনার ভিডিওর ফাইল নেম। এই ভিডিওর ফাইল নেমটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভিডিও এক্সপোর্ট দেওয়ার সময় ভিডিওর ফাইল নেম 1 2 3 ABCD JKF এরকম দিয়ে যাই। এগুলো না দিয়ে আপনার স্পেসিফিক এমন কিওয়ার্ড দেওয়া যেটা দেখে ইউটিউব মনে করে যে এই বিষয়ের উপরে ভিডিও বানানো হয়েছে, এবং সেটা অবশ্যই কোনো নেগেটিভ ওয়ার্ড থাকতে পারবে না তার ভেতরে। যেমন ব্লাড, নুডিটি, রেপ, আপনার সেন্সেশন, আপনার এই টাইপের কিওয়ার্ড থাকতে পারবে না। আপনার কোনো ভায়োলেশন কিওয়ার্ড, ভায়োলেট করে বা উল্টাপাল্টা কোনো কিওয়ার্ড আপনার ওই টাইটেলে ভিডিওর ফাইল নেমে রাখতে পারবেন না। আপনি পজিটিভ লেখাগুলো রাখবেন। সিডিউস এই টাইপের ওয়ার্ডগুলো রাখতে পারবেন না। আপনাকে রাখতে হবে বেশ পজিটিভ যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনি একটা ফাইল নেম দিলেন, যেটা দেখে বোঝা যায় যে আপনার ভিডিওটা একটা ভালো টপিকের। তো যখন আপনি ফাইল নেম দিবেন, আপনি একটু হিসাব করে দিবেন যে ইউটিউব যাতে আপনার ভিডিওটাকে খারাপ মনে না করে, আপনার 18+ ভিডিও না মনে করে, আপনার ভায়োলেশন ভিডিও না মনে করে, আপনার অ্যাক্সিডেন্ট ভিডিও না মনে করে, প্লেন ক্র্যাশ ভিডিও না মনে করে, আপনার টেরোরিজম ভিডিও না মনে করে, বা কারো ডেথ ভিডিও না মনে করে, মার্ডার ভিডিও না মনে করে। এই টাইপের ভিডিও যাতে না মনে করে, এই টাইপের ফাইল নেম আপনি দিবেন না। ফাইল নেম খুবই সুন্দরভাবে দিবেন। এরপর আপনার ভিডিওটা মোবাইলের জন্য অপটিমাইজড কিনা এটা একটু চেক করবেন। আপনার ভিডিওর যেই সাউন্ডটা আছে, সাউন্ডটা আপনার ফোনের জন্য অপটিমাইজড কিনা। আমরা অনেক সময় ভিডিও হেডফোনে শুনি, বা ফোনের পিসির স্পিকারে শুনি, বা ল্যাপটপের স্পিকারে শুনি, যার ফলে হয় কি আমাদের হেডফোন বা পিসির স্পিকারগুলো অনেক ভালো হয়, কিন্তু সবার হাতে তো আর ভালো ফোন থাকে না। আমাদের নর্মাল অডিয়েন্সের কাছে বেশিরভাগ ফোনই থাকে 8-10 হাজার টাকা রেঞ্জের, 8 থেকে 10 হাজার টাকা, 12 হাজার টাকা এই রেঞ্জের ফোন। 20, 25, 30, 35 এই রেঞ্জের ফোনও থাকে না। তো আমাদের ম্যাস অডিয়েন্সের কাছে কম দামি ফোন থাকে, তো কম দামি ফোনের কোয়ালিটিগুলো একটু খারাপই হয়, স্পিকার কোয়ালিটি একটু খারাপই হয়। তো ওই জায়গা থেকে তো ভালো মানের সাউন্ড বের হয় না। তো আপনি যখন হেডফোনে শোনেন তখন আপনি দেখলেন যে সাউন্ড ঠিক আছে, কিন্তু 8-10 হাজার টাকার ফোনে গিয়ে দেখা গেল যে সাউন্ড আসলে শোনাই যায় না।
বা আপনার হেডফোনে সাউন্ড এত বেশি দিলেন হেডফোনে ফাটতেছে না, কিন্তু ওই ফোনে গিয়ে সাউন্ড ফেটে গেছে, আপনার সাউন্ড হচ্ছে ফেটে ওটা হচ্ছে বেশ বাজে একটা ফিল দিচ্ছে, কানের ভিতরে লাগতেছে বা সাউন্ড ফাটা ফাটা মনে হচ্ছে। তো এইটা করা যাবে না। আপনার ভিডিওটা ফোনের জন্য অপটিমাইজড থাকতে হবে। আপনার হেডফোনে হয়তো বা শুনলেন যে আপনার ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গিয়েছে, বেশি কম মনে হচ্ছে না, কিন্তু ফোনে গিয়ে দেখলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভয়েসই শোনা যাচ্ছে না, এরকম হয় কিন্তু। হেডফোনে একরকম আউটপুট, ফোনে একরকম আউটপুট। তো এটা করা যাবে না। ফোনের স্পিকারে শুনে দেখতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ওভার ঠিক আছে কিনা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভয়েস শোনা যাচ্ছে না বা ভয়েসের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে না, এরকম যেন না হয়। ফোনের জন্য অপটিমাইজড হয়। এরকম না হয় যে আপনার পিসির মনিটরের ব্রাইটনেস খুব বাড়ানো, কিন্তু ফোনে যখন আপনি রেন্ডার দিয়ে টিয়ে সব কিছু রেডি করে পাবলিশ দিলেন, ফোনে দেখা যাচ্ছে যে ফোনে ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগছে। এটা খারাপ, কারণ অন্ধকার ভিডিও মানুষ দেখতে চায় না। আবার আপনার ডিসপ্লের ব্রাইটনেস কম, আপনি হয়তোবা ভিডিওর ব্রাইটনেস বাড়ায় ওইটা ঠিক করছেন, কিন্তু ফোনে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে নর্মালি ওইটা ফোনে জ্বলে যাচ্ছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে, সাদা হয়ে জ্বলে যাচ্ছে। তো ওইটা তো অপটিমাইজড না ফোনের জন্য। তো আপনি নর্মালি আপনার পিসির কনফিগার বা ফোনের কনফিগার একটা অডিয়েন্সের ফোনে যেরকম থাকে ওইভাবে করে আপনি ভিডিওটা এক্সপোর্ট দিবেন। সেটা হতে পারে সাউন্ড, হতে পারে কোনো ট্রানজিশন, বা হতে পারে কোনো ভিডিও ইফেক্ট, যে কোনো কিছু আপনার ফোনের জন্য অপটিমাইজড থাকতে হবে। কারণ ইউটিউবের 95-এর উপরে ভিউয়ার, 95%-এর উপরে ভিউয়ার ফোনেই দেখে, বাকি 5-10% হয়তো বা আপনার টেলিভিশন, ট্যাব, কম্পিউটার এগুলোতে দেখে। আচ্ছা, এবার আপনারা একটু বেশি করে মনোযোগ দিন, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু স্টার মার্ক দেওয়া পয়েন্ট আছে আর কিছু নর্মাল পয়েন্ট আছে। এগুলা আপনার নর্মাল পিপল বা নর্মাল অডিয়েন্সরা জানে না। এখন আমি যেই ট্রিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, নর্মাল অডিয়েন্স জানে না। আপনার ইউটিউবেও এই জিনিসগুলো কাউকে বলতে চায় না যে এটা করলে আপনি আপনার র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারবেন। কাইন্ড অফ এগুলো র্যাঙ্কিং হ্যাকস, আপনি খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন আপনার ভিডিও এই ট্রিকগুলো ফলো করলে। প্রথমটা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং মিনস হচ্ছে আপনি ভিডিওটা দুই পাশে অন করবেন। আপনার যেই আপনার যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লের দুই পাশে অন করবেন, বা দুইটা মোবাইল ফোনে দুইটা ভিডিও অন করবেন। একটা ফোনে হচ্ছে আপনি আপনার কম্পিটিটরের ভিডিওটা অন করবেন, অন্য ফোনে আপনি আপনার ভিডিওটা অন করবেন। দুইটা ফোনে পাশাপাশি দুইটা ভিডিও প্লে করলেন। এবার প্লে করে দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি আসলে কেমন আর তার ভিডিওর কোয়ালিটি কেমন। আপনার ভিডিওর ক্যামেরা অ্যাঙ্গেল ধরা কেমন, তার ভিডিওর ক্যামেরা অ্যাঙ্গেল ধরা কেমন। আপনার ভিডিওর সাউন্ড কেমন শোনা যাচ্ছে, তার ভিডিওর সাউন্ড কেমন শোনা যাচ্ছে। আপনার ভিডিওর ব্রাইটনেস কেমন, তার ভিডিওর ব্রাইটনেস কেমন। আপনার ভিডিওর শার্পনেস কেমন, তার ভিডিওর শার্পনেস কেমন। আপনার ভিডিও কি ফাটা ফাটা আসছে আর তার ভিডিও অনেক ক্লিয়ার আসছে, এরকম। এটাকে এবি টেস্টিং বলে। আপনাদের রাকিব ভাই অলরেডি তার ক্লাসে বলেছে। আপনার ভিডিওর টাইটেল কেমন লিখেছেন, তার ভিডিওর টাইটেল কেমন লেখা। আপনার ভিডিওর থাম্বনেল কেমন দিয়েছেন, তার ভিডিওর থাম্বনেল কেমন দিয়েছে। আপনার ভিডিওর ডেসক্রিপশন কী কী লিখেছেন, ট্যাগ কী কী লিখেছেন, তার ভিডিওতে সে ডেসক্রিপশন ট্যাগ কী কী লিখেছে। দুইটা পাশাপাশি স্ক্রিনে অন করবেন। পাশাপাশি স্ক্রিনে অন করাকেই কিন্তু এবি টেস্টিং বলে। এমন না যে আপনি দুইটা ট্যাবে অন করলেন, এটা দেখছেন আর ওটা দেখছেন, পাশাপাশি দেখে দেখে আসছেন। আপনি পাশাপাশি অন করে নিয়ে বসবেন, বসে আপনার চোখের সামনে দুইটা জিনিস অ্যাট এ টাইমে একসঙ্গে থাকবে। এরপর আপনি মিলাবেন, এবি টেস্টিং করবেন। করে আপনি দেখবেন যে আপনার ভিডিও থেকে তার ভিডিওটা কত ভালো। যখন দেখবেন যে আপনার ভিডিও তার লেভেলে চলে গিয়েছে বা তার থেকেও বেটার, তখন আপনি গিয়ে ভিডিও পাবলিশ করবেন। এর আগে পাবলিশ করার দরকার নেই, আপনি ডিপ্রেশনে ইউটিউব ছেড়ে দিতে পারেন। অবশ্যই এবি টেস্ট করে তারপর আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করবেন। ওকে, খুবই
হিডেন একটা জিনিস, মানুষ খুবই এটা এমন জিনিস যে রাস্তাঘাটেই ঘোরে এই ট্রিকটা, কিন্তু কেউ অ্যাপ্লাই করে না বলে কাজে লাগে না। আপনার ওই যে একটা কথা আছে না, আমাদের যারা মুসলিম আছি তাদের ভেতরে একটা কথা আছে যে রাসূলের কোনো মৃত সুন্নত যদি কেউ জীবিত করতে পারে তাহলে তার অনেক সওয়াব আছে। তো আপনার এই মৃত সুন্নত কেন জীবিত করতে বলা হয়েছে? কারণই হচ্ছে এই সুন্নত এমন না যে কেউ জানে না, সবাই জানে কিন্তু হারিয়ে গিয়েছে। এটা যদি আপনি ফলো করেন দেন আপনি অনেক রিওয়ার্ড পাবেন। এই জিনিসটাও সেরকম যে এই আপনার এসইওর এই ট্রিকটা আপনার রাস্তাঘাটেই ঘোরে, সবাই জানে, কিন্তু এই জিনিসটা এখনও কেউ অ্যাপ্লাই করে না, এবং এইটা অ্যাপ্লাই না করার কারণে তার ভিডিও যে কতটা ডাউনগ্রেড হয়ে যাচ্ছে সে নিজেও আন্দাজ করতে পারে না। এরপর আপনার ট্রেন্ডিং টপিক। ইউটিউব ইউজুয়ালি ট্রেন্ডিং টপিকের উপরে বেশি ফোকাস করে এবং এগুলোকে র্যাঙ্কিংয়ে এমনিতেই বেশি দেয়। আপনি চেষ্টা করবেন যে আপনার ট্রেন্ডে যে টপিকগুলো থাকে, এখন আপনার কী ট্রেন্ডে আছে, এখন যেটা ট্রেন্ডে আছে এইটা নিয়ে ভিডিও বানাতে। আপনি হয়তো বা র্যাঙ্ক পেয়ে যেতে পারেন, তবে শুধুমাত্র ট্রেন্ডিং টপিকের উপরেই ফোকাস করবেন না, কিছু এভারগ্রিন জিনিসও রাখবেন। যেগুলো এভারগ্রিন মিনস হচ্ছে যেগুলো সবসময় চলে। তো ট্রেন্ডিং জিনিসগুলো নিয়ে ভিডিও বানাবেন। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে চ্যানেল রান হওয়ার আগেই কিন্তু আমরা ট্রেন্ডিং জিনিস নিয়ে শুরু করব না। চ্যানেলে আমাদের কিছু সাবস্ক্রাইবার আসার পরে, 500-1000 সাবস্ক্রাইবার আসার পরে আমরা ট্রেন্ডিং টপিক নিয়ে প্রচুর কাজ করা শুরু করব, এর আগে না। এর আগে আপনার চ্যানেল সাজেশনে যে আপনার কন্টেন্ট র্যাঙ্ক করার আগ পর্যন্ত ট্রেন্ডিং টপিক আমরা ধরবো না, কারণ আপনি কন্টেন্ট বানাচ্ছেন, সেটা র্যাঙ্কে কখন যাবে, কখন সাজেশনে যাবে তা তো আপনি জানেন না। দেখা গেল সেটা এমন এক সময় সাজেশনে গেল যখন ওই টপিকটার ট্রেন্ড শেষ হয়ে গেছে, ওই টপিকটার সময় শেষ হয়ে গেছে, তখন ট্রেন্ডে গেলে তো আর লাভ নেই। এই জন্য আমরা ট্রেন্ডিং টপিক নিয়ে ইনস্ট্যান্ট এখন কাজ করব না, ট্রেন্ডিং টপিক নিয়ে কিছুদিন পরে কাজ করব। কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো ইউটিউব এসইওতে সবচাইতে বেশি প্রভাব ফেলে, সবচাইতে বেশি র্যাঙ্কিংয়ে যায়। তো আপনাকে উচিত যে আপনার যদি কিছু সাবস্ক্রাইবার থাকে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করা। এরপর হচ্ছে ট্রেন্ড ইওর ওন হ্যাশট্যাগ। আপনার চ্যানেলে আপনি এমন একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন যেটা আসলে ইউনিক, অন্য কেউ ইউজ করে না, এবং এই হ্যাশট্যাগটা আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে আপনার অডিয়েন্সকে দিয়ে কমেন্ট করানোর জন্য। এটা যদি করতে পারেন এটা ইউটিউব খুব পজিটিভলি দেখে, এবং এটা করলে আপনার ভিডিও র্যাঙ্কে খুব বেশি পরিমাণে যায়। ইউটিউব মনে করে যে আপনি একটা ট্রেন্ড ক্রিয়েট করে ফেলছেন। তো আপনি চেষ্টা করবেন যে আপনার নিজস্ব একটা হ্যাশট্যাগ ক্রিয়েট করে সেটা দিয়ে ভিডিও আপলোড করতে। যারা বুঝতে পারছেন না যে হ্যাশট্যাগ কি, আপনাদের গ্রুপে অনেকেই আছে যারা হ্যাশট্যাগ জানে, তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে হ্যাশট্যাগ জিনিসটা আসলে কি। এই হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করে সেটা কমেন্ট করাবেন অডিয়েন্সকে। অডিয়েন্স যখন প্রচুর পরিমাণে আপনার হ্যাশট্যাগ কমেন্ট করা শুরু করবে, এবং সেই হ্যাশট্যাগটা কিন্তু ইউনিক হতে হবে, আর কেউ ইউজ করা যাবে না। এটা ইউটিউব বেশ পজিটিভলি নেয়। ইউটিউব টাইম স্ট্র্যাপস, এটাকে অনেকে ইউটিউব চ্যাপ্টার বলে। আপনার ইউটিউবে ভিডিও দেখার সময় দেখবেন যে নিচে যে দাগটা থাকে, লাল দাগ থাকে, যেটা দিয়ে হচ্ছে আমরা ভিডিও টেনে দেই বা পেছনে দেই, এইটার ভেতরে কিছু কাটা কাটা দেয়া থাকে, ভাগ ভাগ করা থাকে, এটাকেই চ্যাপ্টার বলে, এই টাইম স্ট্র্যাপ বলে। এই টাইম স্ট্র্যাপটা আপনার ডেসক্রিপশন থেকে অ্যাড করতে হয়, ডেসক্রিপশনে লিখে দিলে ইউটিউব অ্যাড করে দেয়। এটা আমরা প্র্যাকটিক্যালের সময় দেখব। তো আপনি যদি এই টাইম স্ট্র্যাপ অ্যাড করেন বা চ্যাপ্টার অ্যাড করেন ভিডিওর ভেতরে, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে বেশি যায়। বাল্ক ভিডিও আপলোড। আপনি চ্যানেল যখন শুরু করবেন, শুরুর টাইমে চেষ্টা করবেন যে যাতে গ্যাপ একেবারেই না দিতে হয়। যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি বা চ্যানেল শুরু করছি, চ্যানেলে আপলোড করা শুরু করছি, তখন চেষ্টা করব ভিডিও একটু বেশি বেশি আপলোড করার জন্য, বাল্ক ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। মাল্টিপল ভিডিও একবারে বানিয়ে সেগুলো আপলোড করে দেওয়ার জন্য। আপনি সম্ভব হলে দিনে 3টা করে আপলোড করেন, স্টার মার্ক দেয়া। আমি হচ্ছে খুব বেশি পেঁচাবো না, খুব বেশি ফোকাসও করবো না যে ভাই এইটা করেন, এইটা করেন, এটা করেন। আপনি বুঝে নেবেন যে আপনার কোনটা করা উচিত। সো একদিনে চেষ্টা করবেন 2 থেকে 3টা ভিডিও আপলোড করার জন্য, এবং এটা আগামী 1 সপ্তাহ পর্যন্ত করে যাওয়ার চেষ্টা করবেন। দিনে অন্তত 2টা থেকে 3টা করে ভিডিও দিবেন। বাল্ক ভিডিও কিছুদিন আপলোড করে যান, আপলোড করার পরে রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন।
এটা চ্যানেলের প্রথম কিছুদিন, র্যাঙ্কে যাওয়ার পরে না। র্যাঙ্কে যাওয়ার পরে আপনি একদিন পরে একদিন বা 2 দিন পরে একদিন শিডিউলে নিয়ে আসেন। কিন্তু শুরুতে আপনি ভিডিও জমিয়ে আগামী 1 সপ্তাহ পর্যন্ত চ্যানেল যখন শুরু করছেন, বাল্ক ভিডিও আপলোড করা শুরু করেন। ভিডিও প্লেলিস্ট খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে যে আপনার যখন ভিডিও একটা অডিয়েন্স দেখার পরে আপনি আপনার এন্ড স্ক্রিনে একটা ভিডিওর প্লেলিস্ট ধরিয়ে দিবেন। এরপর আপনার ভিডিও দেখতেই থাকবে, যখন দেখা বাদ দিয়ে কেটে অন্য ভিডিওতে চলে যায় সেটা আলাদা হিসাব, তখন যায় যাক। কিন্তু তার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে একটানা সময় দিয়ে যাচ্ছে, একটা ভিডিওর পরে আরেকটা ভিডিওর পরে আরেকটা, এইটা ইউটিউবের কাছে অনেক বেশি প্রভাব ফেলে। ইউটিউব মনে করে যে আপনার এই কন্টেন্টগুলো হয়তোবা অডিয়েন্সের বেশি পছন্দ হচ্ছে, এরপর ইউটিউব ওইগুলোকে র্যাঙ্কে বেশি দেওয়া শুরু করে। তো আপনাকে প্লে লিস্টের দিকে একটু খেয়াল দেওয়া উচিত। প্লে লিস্ট আমরা অনেকে একেবারেই বাদ দিয়ে যাই, তো বাদ দেওয়া উচিত না। প্লে লিস্ট আপনার ওভারঅল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বুস্ট করে। নিচে লেখা আছে, আপনি নিচের লেখাগুলো চাইলে পড়ে নিতে পারেন। আপনার এই টাইপের প্লে লিস্ট বানানোর চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যে একটা ভিডিওর যাতে আর একটা ভিডিওর সাথে রিলেশন থাকে। এই ভিডিওটা দেখার পর যাতে ওই ভিডিওটা দেখার ইচ্ছা করে, বা ওই ভিডিওটা দেখতে হলে যাতে এই ভিডিওটা আগে এসে দেখে যাওয়া লাগে। এই টাইপের রিলেশন যদি রাখা যায় সেক্ষেত্রে সেটা অনেক বেটার। আপনার কনসিডার ফার্স্ট 48 আওয়ার্স, প্রথম 48 ঘন্টা হচ্ছে আপনার ইউটিউব র্যাঙ্কিংয়ের জন্য সবথেকে বেশি কনসিডার করে। প্রথম 48 ঘন্টায় ইউটিউব আপনার কন্টেন্টটাকে প্রচুর বুস্ট করে। তো আপনি বাল্ক আপলোড যখন শেষ হয়ে যাবে, আপনার প্রথম 1 সপ্তাহ আপলোড শেষ হয়ে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে প্রতি 48 ঘন্টা একটা কন্টেন্ট আপলোড দিতে, এবং এই মাঝের 48 ঘন্টার মাঝের সময়টা ফাঁকা রেখে দিবেন। এই সময়ের মধ্যে আর কোনো কন্টেন্ট আপলোড করবেন না। মাঝের 48 ঘন্টায়, অর্থাৎ 2 দিন, একদিন আপলোড করলেন, পরে একদিন গ্যাপ দিলেন, আবার পরের দিন আপলোড করলেন। এই মাঝের সময়টাতে আর কোনো ভিডিও আপলোড করবেন না, এবং কোনো ধরনের টাইটেল, থাম্বনেল, টেক্সট, ডেসক্রিপশন, ট্যাগ কোনো কিছু চেঞ্জ করবেন না। 48 ঘন্টা পুরো ছেড়ে দিবেন। এই 48 ঘন্টায় ইউটিউব আপনার কন্টেন্টটাকে পুরোপুরি বুস্ট করে দিবে। বুস্ট কখন করবে? যখন আপনি বাল্ক আপলোড করে ফেলেছেন, আপনার চ্যানেলটা আস্তে আস্তে সাজেশনে যাওয়া শুরু করেছে, এবং সাজেশনে আপনি 1-2 সপ্তাহের মধ্যেই নিতে পারবেন। কিছু বাল্ক আপলোড করবেন, এরপর আপনি কন্টেন্ট 48 ঘন্টা গ্যাপ দিয়ে আপলোড করে যাবেন। ওকে, এবং আপনার ভিডিওর সংখ্যা যখন ইউটিউবে 30-40 ক্রস করে যাবে, তখনই ইউটিউব আপনার কন্টেন্টগুলোকে র্যাঙ্কে পাঠানো শুরু করবে। তো প্রথম 48 ঘন্টা ইউটিউব আপনার কন্টেন্টের সবথেকে বেশি বুস্ট করবে। এটা মাথায় রেখে ওই 48 ঘন্টাকে একটু প্রায়োরিটাইজ করে ওর মধ্যে আর কিছু না করা, এবং অবশ্যই 48 ঘন্টা পর ভিডিও আপলোড করা। ভিডিও ওয়াটারমার্ক ইউজ করা, আপনার কাস্টম ওয়াটারমার্ক রেডি করা, অর্থাৎ লোগো রেডি করা আর কি। আপনার ভিডিওতে যখন আপনি লোগো ইউজ করবেন, আপনার ইউনিক একটা স্টাইল দিবেন তখন, এবং আপনার ভিডিওর কর্নারে লোগোটা রেখে দিবেন, তখন ইউটিউব মনে করে যে এটা একটা প্রফেশনাল ভিডিও। তো এই কন্টেন্টগুলোকে ইউটিউব একটু প্রায়োরিটি বেশি দেয়। সো আপনার ভিডিওতে লোগো এবং ওয়াটারমার্কগুলো ইউজ করা, এতে আপনার অডিয়েন্সও একটা আলাদা ফিল পাবে, স্পেশাল ফিল পাবে আপনার চ্যানেলকে। এরপর আপনার কিওয়ার্ডগুলো স্প্যারিংলি ভিডিওর টাইটেলের ভিতরে ইউজ করা, অর্থাৎ আপনার ভিডিও টাইটেলের ভিতরে কোনো কিওয়ার্ড ওভারলোড করে ফেলছেন কিনা, কোনো কিওয়ার্ড বেশি দিয়ে ফেলছেন কিনা, এটা একটু খেয়াল রাখা যায়। আপনি র্যাঙ্কিংয়ের জন্য কিওয়ার্ড প্রচুর পরিমাণে ঢুকাই দিলেন, এই ওভারলোড না হয়ে যায় যাতে, যেটা অডিয়েন্সের কাছে দেখতে বিরক্ত লাগে। আবার একেবারে না থাকাও খারাপ জিনিস। আপনার কিওয়ার্ড টাইটেলের ভিতরে যাতে অবশ্যই আকর্ষণীয় কিছু কিওয়ার্ড থাকে, যেগুলা অডিয়েন্সকে ক্লিক করাতে ট্রিগার করে, এবং সেই ট্রিগার করা ওয়ার্ডগুলো প্রথম টাইটেলের প্রথম 2-3 ওয়ার্ডের ভেতরেই থাকা। আপনি একেবারে মেইন কিওয়ার্ডটা লাইনের লাস্টে রাখবেন না, লাইনের শুরুতে রাখবেন, প্রথম 2-3-4 ওয়ার্ডের ভিতরেই। লাইনের বাকি অংশে রাখলে কিন্তু ওই পর্যন্ত মানুষ পড়ে যায় না, চোখ যায় না। ওকে, এরপর আপনার কম্পিটিটরদের কিওয়ার্ড চেক করা। আপনার যে টুলগুলো আছে, আপনি টিউববডি ইউজ করেন, বা আপনি ভিডিআইকিউ ইউজ করেন, বা আপনি অন্য যে কোনো থার্ড পার্টি সাইট দিয়ে করেন, ফোনের অ্যাপ দিয়ে করেন, যেটা দিয়েই করেন না কেন,
আপনার অডিয়েন্স কি ট্যাগ ইউজ করছে, কিভাবে ডেসক্রিপশন লিখছে, কিভাবে টাইটেল লিখছে, টাইটেলে কি কিওয়ার্ড ইউজ করছে, এগুলো একটু আপনার আমলে থাকা। এমন না যে সবগুলো আপনি কপি করে বসিয়ে দিবেন, এগুলো আপনার আমলে থাকা। আমলে থাকলে হবে কি, আপনি বুঝবেন যে তারা আসলে কী নিয়ে ভিডিও বানায়, এই ট্যাগটা সে ইউজ করছে, এই ট্যাগটা আমার ভালো লেগেছে, এই একটা ট্যাগ আমি নিয়ে যাই, বা এই ট্যাগটার সাথে আমি আরও কিছু সংযোজন বিয়োজন করে একটা নতুন ট্যাগ বানিয়ে আমি দেই, বা এই টাইটেলটা আমার ভালো লেগেছে, এই টাইটেলটার এই অংশটা আমার ভালো লেগেছে, এটা আমি নিয়ে যাই। এভাবে করে আপনি আপনার আমলে রাখবেন যে কম্পিটিটররা আসলে কি করে, কম্পিটিটররা কী কিওয়ার্ড ইউজ করে। এটা আপনি যখন জেনে যাবেন, আপনার আমলে থাকবে, তখন আপনার কন্টেন্ট র্যাঙ্ক করাতে বা আপনার চ্যানেলে কী নিয়ে ভিডিও বানানো দরকার, কিভাবে আগানো দরকার, এটা আপনি অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন। এরপর আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসে, ওগুলোতে যত দ্রুত সম্ভব রেসপন্স করা, যত দ্রুত সম্ভব। এখন আমি যে ট্রিকগুলো বলছি, এগুলো কিন্তু হিডেন ট্রিক, এগুলো কেউ আপনাকে বলবেও না, শেখাবেও না, এবং এগুলো যে ভিডিও র্যাঙ্কে প্রভাব ফেলে সেটা কেউ জানেও না। মানুষ জানে যে এমনি কমেন্ট করা, রিপ্লে দেওয়া, কিন্তু এই কমেন্টের রিপ্লেও যে আপনার এসইওর ক্ষেত্রে ভূমিকা রাখে, এটা আপনাকে কেউ কখনো বলবে না। তো কমেন্টে যত দ্রুত সম্ভব রেসপন্স করা, এবং ওই কমেন্টে আরও রেসপন্স ফেলা। হতে পারে আপনি একটা স্যাভেজ রিপ্লে দিলেন, স্যাভেজ টাইপ রিপ্লে দিলেন, বা একটা ফানি রিপ্লে দিলেন, তাতে করে আপনার অডিয়েন্স মজা পেয়ে আরও একটা কমেন্ট করলো, আপনি আরও একটা স্যাভেজ রিপ্লে দিলেন, সে আরও একটা মজা পেয়ে কমেন্ট করলো। এভাবে রেসপন্স করা, যত দ্রুত তার সাথে তাকে এঙ্গেজ করা যায়। এরপর আপনার আপলোডের একটা পিক টাইম বের করা। ও আচ্ছা, কমেন্টে আরও একটা জিনিস, আপনার কমেন্টে যদি কেউ গালি দিয়ে না যায়, সেটা একটু খেয়াল রাখা। গালিগুলো আপনার কমেন্ট, আপনার ভিডিওর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রভাব পড়ে। অনেকে হয়তো বা গালিটাকে মনে করে যে গালি থাকুক, এটা তো কমেন্ট বেশি হচ্ছে, ইউটিউব বোঝে না। না, ইউটিউব গালি বোঝে। এই গালিগুলোকে না রাখা এবং অডিয়েন্স যাতে গালি না দেয় সেদিকে খেয়াল রাখা। আপলোড পিক টাইম, আপনার একেবারে পিক টাইমটা খুঁজে বের করতে হবে, যে কখন আপলোডের একেবারে চরম টাইম চলছে, তখন গিয়ে আপলোড করে দেয়া। এখন অডিয়েন্স আপনাকে হিসাব করতে হবে যে আপনার দেশের অডিয়েন্স, আপনার এলাকার অডিয়েন্স সব থেকে কখন বেশি ইউটিউবে থাকে। সকাল 8টা-10টার দিকে, 11টার দিকে, এই টাইমটাতে, আবার দুপুর 2টাতে, দুপুর 2টা-3টার দিকে খাওয়ার সময়, আবার সন্ধ্যা 7টা-8টার পরে, সন্ধ্যার পরে মানুষ যখন বাড়ি ফিরে যায়। তো এই পিক টাইমগুলোতে আপলোড করা। এখন এমন একটা পিক টাইমে আপলোড না করা যেটা কিছুক্ষণ পিক থাকবে কিন্তু তারপর গিয়ে ডাউনফল থাকবে। যেমন রাত 10টা বা 11টা, রাত 10টায় কিন্তু অডিয়েন্স সব থেকে বেশি ইউটিউবে থাকে, কিন্তু 10টার পরে 2 ঘন্টা পরেই কিন্তু আবার ডাউনফল শুরু হয়ে যায়। 10টায় হয়তো আপনি আপলোড করলেন, প্রচুর ভিউ পেলেন, 2 ঘন্টায় 50K পেয়ে গেলেন, কিন্তু তারপরে বাকি 10 ঘন্টা তো আবার ভিউ হবে না, বাকি 10 ঘন্টা তো মানুষ ঘুমায় থাকবে। তো ওই রাত 10টা কিন্তু পিক টাইম না, আপনার জন্য পিক টাইম হচ্ছে সন্ধ্যা বা দুপুর বা সকাল। এখন আপনি যখন চ্যানেলে কিছুদিন আপলোড দিবেন, তখন ইউটিউব থেকেই আপনি দেখে, ইউটিউবের ড্যাশবোর্ড দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে দিনের ভিতরে পিক টাইম কি কয়টা আছে। তখন আপনি যে কোনো একটা পিক টাইম বের করে সেই পিক টাইমে আপলোড দেয়া। এমন টাইমে আপলোড না দেয়া রাত 3টা, রাত 5টা, আপনার বিকাল 5টা, বিকাল 4টা, বিকাল 3টা, এই টাইমগুলো পিক টাইম না। পিক টাইম খুঁজে বের করে পিক টাইমে আপলোড করা। পিক টাইমে আপলোড না করতে পারলে আপনার কন্টেন্ট র্যাঙ্কে যাবে না। তো আপনাকে পিক টাইম খুঁজে বের করে র্যাঙ্ক করতে হবে। পিক টাইমে আপলোড না করলে র্যাঙ্কে যাবে অনেক দেরি করে, 1 মাস 2 মাস দেরি করে র্যাঙ্কে যাবে। এরপর আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা। আপনার কম্পিটিটররা আসলে কোন নিশে ভিডিও বানাচ্ছে, কি করে, তাদের গতিবিধি কি, এই সব কিছু রেগুলারলি অবজার্ভ করা। আপনার টপ পারফর্মিং যে চ্যানেলগুলো আছে আপনার নিশে, এই যে টপ পারফর্মিং যে চ্যানেলগুলো আছে, তাদের নিশগুলো আছে, তাদের যে ভিডিওগুলো আছে, তারা কী নিয়ে ভিডিও বানায়, কিভাবে বানায়, তাদের কোয়ালিটি কেমন হয়, এগুলো আমলে রাখা। অর্থাৎ কম্পিটিটরটাকে অ্যানালাইজ করা। কম্পিটিটরকে যখন আপনি প্রতিনিয়ত অ্যানালাইজ করবেন, তখন আপনি জানবেন যে আসলে তারা কেমন ভিডিও বানায়। এই জন্যই কিন্তু আমি এই পয়েন্টটা একেবারে ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস। প্রচুর পরিমাণে কম্পিটিটর যখন অ্যানালাইসিস করবেন, আপনি ভিডিও বানান হয়তো বা আপনার একটা চ্যানেলের জন্য, কিন্তু আপনি যখন 100 কম্পিটিটর কী করে, কোথায় করে জেনে যাবেন, তখন আপনি আপনার মায়াজাল টাইপ কন্টেন্টের জন্য অটোমেটিক্যালি কন্টেন্ট খুঁজে পেয়ে যাবেন। তখন আপনি রান্না করার জন্য অটোমেটিক্যালি কন্টেন্ট খুঁজে পেয়ে যাবেন যে আপনাকে কী বানাতে হবে।
তো এই কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা আসলে ওইভাবে খেয়ালও করি না, বুঝিও না, মনে আসে যে বুর্জ খলিফা নিয়ে বানায় ফেলি বুর্জ খলিফা নিয়ে। কিন্তু বুর্জ খলিফা সম্পর্কে ইন্ডাস্ট্রিতে কত ভিডিও আছে, মানুষ বুর্জ খলিফা কতবার দেখছে, মুখস্থ হয়ে গেছে কিনা বুর্জ খলিফা, এই সমস্ত আমরা খোঁজ নেই না। বুর্জ খলিফা নিয়ে বানাইতে মন চাইছে তো বানায় ফেলছি, কোনো ডেটা ছাড়া, রিসার্চ ছাড়া বানায় ফেলছি। এইভাবে যাতে কন্টেন্ট না বানায়, এইভাবে কন্টেন্ট বানানোর খুব একটা দরকার নেই, এটা ভূমিকাও রাখে না। আপনার কম্পিটিটররা কী করে, তারা বানাইছে কিনা, আপনার আগে তারা দিয়ে দিল কিনা, বা তারা দেয়নি এমন কোন জিনিস আছে, এইগুলা অ্যানালাইজ করে বের করা। কারণ কম্পিটিটর 10 জন দিয়ে ফেলছে, আপনি তারপরে যে আপনি দিচ্ছেন, তাহলে তো আপনার কন্টেন্ট র্যাঙ্কে আসবে না। আপনাকে র্যাঙ্কে আসাতে হলে আপনাকে সবার আগে ওই কন্টেন্টটা দিতে হবে, বা এমন কন্টেন্ট দিতে হবে যেটা এখনও কেউ দেয়নি। তো এই জন্য আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট, আপনার এই নিচের লেখাটা পড়েন যে হোয়াইল ট্রেন্ডিং টপিকস ক্যান ব্রিং কুইক ভিউজ, এভারগ্রিন কন্টেন্ট দ্যাট রিমেইনস রিলেভেন্ট ওভার টাইম অ্যান্ড ড্রাইভ কনসিস্টেন্ট অ্যান্ড লং টার্ম ট্রাফিক। বুঝে গিয়েছেন অলরেডি হয়তোবা যে আপনার ট্রেন্ডিং টপিক যেমন কুইক ভিউ এনে দেয়, এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে লং টার্ম এবং কনসিস্টেন্ট ভিউ ধরে রাখে। এভারগ্রিন কন্টেন্ট কি? যেই কন্টেন্ট কখনো পুরনো হয় না। অমুক জেলায় মোরগে ডিম দেওয়া শুরু করেছে, এইটা এভারগ্রিন কন্টেন্ট, কারণ এইটা কোন ট্রেন্ড না। এখন যে ওরকম একটা ট্রেন্ড চলছে, ওই ট্রেন্ডটা না। এই ট্রেন্ড মানুষ কিছুদিন পরে গিয়ে শুনবে না, কিন্তু ওই মোরগে ডিম পেরেছে বা মোরগে কথা বলা শুরু করেছে, এটা কিন্তু এভারগ্রিন। যখনই মানুষ শুনবে তখনই মানুষ ক্লিক করবে। 2 মাসের বাচ্চা পানিতে একাধারে ভেসে থাকতে পারে, বা 2 মাসের বাচ্চা পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, এভারগ্রিন কন্টেন্ট। ওকে, সো বুঝে গিয়েছেন আশা করি এভারগ্রিন কন্টেন্ট কোনগুলা, যেগুলো ট্রেন্ডিং কন্টেন্ট না, কিন্তু ওই কন্টেন্টটা যে সময় র্যাঙ্কে যাক না কেন সেই সময় ওটা ক্লিকেবল কন্টেন্ট, এটাকে এভারগ্রিন কন্টেন্ট বলে। তো এই টাইপের এভারগ্রিন কন্টেন্ট মিক্স রাখা চ্যানেলের সাথে। এভারগ্রিন কন্টেন্ট আপনার চ্যানেলে সবসময় একটা নির্দিষ্ট লেভেলের ভিউ ধরে রাখবে। এই নির্দিষ্ট লেভেলের ভিউ যদি না ধরে রাখতে পারেন আপনি আপনার চ্যানেলে, আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্কে থাকবে না। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাবেন, ট্রেন্ড শেষ, ভিউ শেষ, ভিউ পড়ে যাবে। আবার আপনাকে নতুন ভিডিও বানায় চ্যানেল র্যাঙ্কে আনতে হবে। হঠাৎ আপনি 1 সপ্তাহ অসুস্থ, চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছেন না, আপনার ট্রেন্ডও শেষ হয়ে গিয়েছে, আপনার ট্রেন্ডিং টপিকের মার্কেটও শেষ হয়ে গিয়েছে, চ্যানেলও র্যাঙ্কে নাই। ওই র্যাঙ্ক আবার ফিরিয়ে আনতে আপনার অনেক দিন ধরে গুতাগুতি করা লাগতেছে। তো চ্যানেলে কিছু এভারগ্রিন কন্টেন্ট রাখবেন, যাতে যে কোনো ইস্যুতে আপনার পুরনো ভিডিও র্যাঙ্কে গেলে ওটা যাতে কনসিস্টেন্ট ভিউ ধরে রাখে। ওই ভিউটা ধরে রাখাটা জরুরি। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। মায়াজাল চ্যানেলের দিকে খেয়াল করবেন, দেখবেন যে এভারগ্রিন কন্টেন্ট প্রচুর। আপনার যে কোনো সময় ওটা যদি সাজেশনে যায়, যে কোনো সময় অডিয়েন্স ক্লিক করবে, এই টাইপের কন্টেন্ট রাখা। ওকে, সো এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার আপনাদের শুরু থেকে একবার রিক্যাপ করি। আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে এসইও কি, আমরা বুঝেছি যে এসইও কি। এরপর আমরা আলোচনা করেছি যে ইউটিউব এসইও কি। ইউটিউব এসইও হচ্ছে নর্মাল এসইওর থেকে আলাদা। নর্মাল এসইও যেভাবে কাজ করে ইউটিউব এসইও সেভাবে কাজ করে না। ইউটিউব এসইও কীভাবে কাজ করে? আপনাকে হচ্ছে টপিক সিলেকশন থেকে শুরু করতে হবে এসইও করা, অর্থাৎ টপিক সিলেকশন থেকে আপনি কোন টপিকটা ট্রেন্ডে আছে, কোনটা নিয়ে ভিডিও বানানো যায়, কোনটা নিয়ে ভিডিও বানালে এখনই র্যাঙ্কে যাওয়া যাবে, বা কোন টপিকটা নিয়ে ভিডিও বানালে সবসময় র্যাঙ্কে থাকা যাবে, এভারগ্রিন কন্টেন্ট কি না, এইগুলা খুঁজে বের করতে হবে। এরপর আপনার ভয়েস ওভার এবং স্ক্রিপ্টের ভেতরে এসইও কিওয়ার্ড পুশ করতে হবে। কম্পিটিটরদের টাইটেলগুলো অ্যানালাইজ করে আপনি কম্পাইল করতে পারেন। ভিডিওর লেন্থটা খুবই বড় একটা জিনিস, ভিডিওর কোয়ালিটি খুবই বড় একটা জিনিস, কনসিস্টেন্সি অর্থাৎ লেগে থাকা খুবই বড় একটা জিনিস। কল টু অ্যাকশন নিয়ে আমরা আলোচনা করেছি, যে অডিয়েন্সকে কল করা কোনো অ্যাকশনের জন্য। ভিডিও ফাইল নেম খুবই গুরুত্বপূর্ণ, মাথায় না থাকলে ভিডিওটা আরও একবার দেখে নেবেন। অপটিমাইজ ফর মোবাইল অনেক আলোচনা করেছি, মোবাইলের জন্য কিভাবে অপটিমাইজ করতে হয়। মোবাইলের জন্য অবশ্যই যাতে কন্টেন্ট অপটিমাইজড থাকে।
এবি টেস্টিং করা, কন্টেন্ট দুই সাইডে অবশ্যই প্লে করে দেখা যে আমার কন্টেন্টটা এবি টেস্টিংয়ে পাস করেছে কিনা। দরকার হলে আপনি একটা খাতা বানান, এবি টেস্ট করেন, করে সেটার কন্টেন্টের পাশে টিক দেন। ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন কিনা, আপনার নিজের হ্যাশট্যাগ আপনি রাখতে পারছেন কিনা, আপনার টাইম স্ট্যাম্প আপনি ভিডিওর ভেতরে রাখছেন কিনা, বাল্ক আপলোড অবশ্যই করবেন, ভিডিও প্লেলিস্ট অবশ্যই মেনটেন করবেন। বাল্ক আপলোড করার পরে অবশ্যই 48 আওয়ার ধরে 48 আওয়ার কনসিডার করবেন। স্প্যারিংলি ভিডিও টাইটেল রাখবেন, কিওয়ার্ড দিবেন, অর্থাৎ আপনার কিওয়ার্ডের ভিতরে ওভারফ্লো না করে যায়, ক্লিকেবল কিওয়ার্ড, অর্থাৎ অনেক হিজিবিজি না হয়, অনেক বড় না হয়, সুন্দর একটা টাইটেল রাখবেন। ইউটিউব কিন্তু 100টা লেটার দেওয়ার জন্য লেখার জন্য জায়গা দেয়, তো আপনি 100 লেটারই লিখবেন জরুরি না, কারণ অনেক লিখলে অনেক সময় হিজিবিজি হয়ে যায়। আপনি ছোট রাখেন বা মাঝারি রাখেন বা একটু বড় রাখেন, যাতে অডিয়েন্সের কাছে দেখতে ভালো লাগে এবং কিওয়ার্ডের ভেতরে ক্লিকেবল শব্দগুলো থাকে। এবার আপনি বলবেন না দয়া করে যে ভাইয়া ক্লিকেবল শব্দ আসলে কাকে বলে। ক্লিকেবল শব্দ আপনি বের করেন খুঁজে, যে ক্লিকেবল শব্দ আসলে কাকে বলে, আপনার অডিয়েন্সরা কী কী ক্লিকেবল শব্দ দেয় বের করেন খুঁজে। এবং ক্লিকেবল শব্দ এত দেওয়াও দিয়ে না যাতে সেটা ওভারফ্লো করে যায়। ভিডিওর ভেতরে ওয়াটারমার্ক ইউজ করা, আপনার কম্পিটিটরদের কিওয়ার্ডগুলো চেক করা, আপনার ভিডিওর ভেতরে কমেন্টে যত দ্রুত সম্ভব রিপ্লাই নিয়ে আসা এবং সেই রিপ্লাইটা কন্টিনিউ করা, আপলোডের পিক টাইম খুঁজে বের করা, কম্পিটিটর অ্যানালাইসিস সবসময় জারি রাখা, এভারগ্রিন কন্টেন্ট মেক করা। আমরা টোটাল বিষয়টা হয়তো বা রিক্যাপ করতে পেরেছি। আমরা আরও বেশ কিছু আলোচনা শুনবো, তবে আজকের মতো শেষ করব। আমরা ইউটিউব এসইওর প্রথম ক্লাসটা হয়তো বা শেষ করতে যাচ্ছি, এরপরে আরও 2টা ক্লাস আছে। আমরা আরও বেশ কিছু থিওরিক্যাল আলোচনা শুনবো এবং আমরা আরও প্র্যাকটিক্যাল জিনিসপত্রও দেখব। তো আজকে আর খুব বেশি পেঁচাবো না, কারণ অনেক জিনিসপত্র একসাথে দিলে মাথা হ্যাং হয়ে যেতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই কাইন্ডলি একটু কমেন্ট করেন যে আপনারা এই যে পর্যন্ত দেখেছেন, এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু নতুন জানার থাকে, কোশ্চেন করতে পারেন। নেক্সট ক্লাস কোন বিষয়ে বা হচ্ছে এই জিনিসগুলো জানতে পারবো কিনা, এগুলো আপাতত কোশ্চেন করার দরকার নাই, কারণ আমরা টোটাল জিনিসটা দেখাই। তারপরে আপনি ফাইনাল ক্লাসে গিয়ে যদি তারপরেও কোনো কিছু মিস করে যাই তখন আপনি বলবেন। আপাতত যে পর্যন্ত বুঝেছি এই পর্যন্ত, যদি কোনো কোশ্চেন থাকে আমরা দ্রুত করে ফেলি। ইমতিয়াজ ভাই বলেছেন, ভাইয়া খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ওয়েলকাম ইমতিয়াজ ভাই। এসইও স্ট্র্যাটেজি পিডিএফ ফাইলটা দিবেন প্লিজ। আচ্ছা, দিয়ে দিব। আমার কম্পিউটার পাওয়ার সাপ্লাইতে সমস্যা হয়েছে, অ্যাসাইনমেন্ট পরে দিলে জমা দিলে হবে কি না? আপনি, হ্যাঁ হবে। আপনি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আপনি সাথে কারণ লিখে দিবেন যে ভাই এই কারণে আমার জমা দিতে সময় লেগেছে। ফেসবুক মেসেঞ্জারে অফিসের কাজের জন্য দিনে 5-6বারের বেশি ড্রপবক্স শেয়ার করতে হয়। আমি যে এটা কি আমার আইপিএস ক্যামিংয়ের আন্ডারে পড়বে কি না? না, সমস্যা নেই। ওকে, সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সাইমন ভাই, ধন্যবাদ ময়না আক্তার আপু। ডিয়ার স্যার, মায়াজাল কীভাবে ইউনিক কন্টেন্ট টপিক ফাইনালাইজ করে সেটা একটু বলবেন। ইউনিক কন্টেন্ট টপিক ফাইনালাইজ করে, আচ্ছা মায়াজাল, আপনার যখনই দেখে যে এই কন্টেন্টটা সম্পূর্ণ নতুন, আগে কেউ দেখেনি, এবং এই কন্টেন্টটাই এমন একটা টাইটেল দেওয়া যাচ্ছে যেটা ভিউয়েবল, অথবা এমন একটা থাম্বনেল টেক্সট বা থাম্বনেলের ছবি দেওয়া যাচ্ছে যেটা ভিউয়েবল, তখনই ওটাকে ফাইনাল করে ফেলে। অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করে, যখনই দেখা যায় যে এটা ভিউয়েবল বা ক্লিকেবল তখনই ওটা ফাইনাল করে ফেলে।
আচ্ছা, রকিবুল ইসলাম ভাই, আপনার কোশ্চেনটা পুরোটা পড়েছি আমি। আপনার মুভির ডাউনলোড করা নিয়ে একটু ইস্যু হচ্ছে, আর আপনার ফুটেজ নিয়েও ইস্যু হচ্ছে, যে অন্য চ্যানেলের ফুটেজ থেকে নিলে আপনার ওয়াটারমার্ক থেকে যাচ্ছে তাদের লোগোর। এটা সমস্যা না, আপনি যদি লোগোটা কেটে দিতে পারেন তাহলে তো ভালো কথা, আর যদি কাটা না যায় সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি যদি টরেন্ট জিনিসটা খুবই রিস্কি, তবে টরেন্টে সব মুভি পাওয়া যায়। টরেন্ট থেকে ডাউনলোড করা ইউটিউবে আপনি দেখতে পারবেন যে টরেন্ট থেকে কীভাবে ডাউনলোড করতে হয়, তবে টরেন্ট জায়গাটা খুবই রিস্কি, অনেক সময় ভাইরাস টাইরাস ঢুকে যায় পিসিতে। তবে যদি সেফলি চলতে পারেন তাহলে টরেন্টে আপনি হিউজ মুভি পেয়ে যাবেন, আপনার যে মুভি দরকার সব মুভি টরেন্টে আছে। এছাড়াও আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনার কোনো এফটিপি সার্ভার আছে কি না। এফটিপি সার্ভার থাকলে সেখানে অনেক মুভি আপলোড করা থাকে, সেখানেও অনেক মুভি পাওয়া যায়, প্লাস মুভির অনেক সাইট আছে। আপনি ইউটিউবে খুঁজতে পারেন যে মুভির সাইটগুলোর নাম কী কী বা কীভাবে আপনি যে কোনো মুভি পেতে পারেন, এগুলো লিখে সার্চ করলেও আপনি কিছু সাইট ইউটিউবাররা দেখিয়ে দেয়, সেগুলো থেকে ট্রাই করলেও আপনার মুভির এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটা ফাইল আমরা দেওয়ার চেষ্টা করব, আমরা যেগুলো ইউজ করি সবগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের চ্যানেলগুলো আমরা রিভিউ করে দিব। শঙ্কর কুমার রয় ভাই, আপনাদের ভিডিওগুলো ঠিক আছে কিনা সব কিছুই আমরা রিভিউ করে দিব, হয়তো বা এই অ্যাসাইনমেন্টের পরের অ্যাসাইনমেন্টে আমরা এটা আপনাদেরকে রিভিউ করে দিব। আপনি যে কোনো রাউটার কিনতে পারেন বাকিউল্লাহ ভাই, আপনার বাজেটের ভিতরে যে কোনো রাউটার কিনতে পারেন, সমস্যা নাই। বাল্ক আপলোড করার 1 সপ্তাহ পরে 48 ঘন্টা যে আপলোড বন্ধ রাখবো, এটি কীভাবে বুঝবো কখন আপলোড বন্ধ করতে হবে? আপনি টানা 1 সপ্তাহ আপলোড করবেন, 20-30টা কন্টেন্ট হয়ে গেলে আপনি 48 ঘন্টা পর পর আপলোড করবেন। 48 ঘন্টা আপলোড বন্ধ রাখবেন না, 48 ঘন্টা পর পর আপলোড করবেন। প্রথম দিকে 720 দিয়ে কি ভিডিও এক্সপোর্ট দিয়ে যদি আপলোড করি তাহলে সমস্যা হবে? অন্তত 1080 দিবেন। বাল্ক আপলোড, এটা নিয়ে একটু কথা বলবেন। বাল্ক আপলোড মিনস হচ্ছে আপনি টানা 20-30টা কন্টেন্ট 1 সপ্তাহের ভিতরে পাবলিশ করে ফেলবেন, এতটুকুই। প্রতিদিন 2-3টা করে পাবলিশ করবেন। ভাই, আমি একটা জেনেও ভুল করেছি, ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারিনি। আমার চ্যানেলে ভিডিও আপলোডে 1 মাস গ্যাপ পড়েছে, চ্যানেলের ভিউ একদম পড়ে গেছে। যদি চ্যানেল থেকে ইনকাম না করেন তাহলে আপনার করণীয় হচ্ছে চ্যানেলটা ডিলিট করে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে আবার সবগুলা সেমভাবে শুরু করা, বাল্ক আপলোড করা, এরপর চ্যানেল র্যাঙ্কে নিয়ে আসা, র্যাঙ্কে চলে আসবে। অনেকেই দেখি চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে, ফুল ভিডিও দেখার জন্য বলে, আর অনেকেই আছে যারা শর্ট ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার বাড়িয়ে পরে ফুল ভিডিও আপলোড করে। এটা কেন করে আর করা উচিত কিনা? ভাই, শর্টস ভিডিওর জন্য যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা লং ভিডিও খুব একটা দেখে না। আপনার লং ভিডিওর যদি র্যাঙ্ক করানোর ইচ্ছা থাকে তাহলে লং ভিডিও নিয়েই শুরু থেকে কাজ করা উচিত। আর শর্টস ভিডিওর নিয়ে যারা কাজ করে তাদের ইনকাম শর্টস থেকেই হয়। তো আপনার চ্যানেল হয় শর্টসে র্যাঙ্ক করাবেন, না হলে লংয়ের র্যাঙ্ক করাবেন। তবে শর্টসের ভিউয়ার লং ভিডিওতে খুব একটা যায় না, ইউটিউবে এটা সাজেস্ট করে না। যে আপনার শর্টস ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে সে লং ভিডিও দেখলে ক্লিক মোটামুটি কম পড়ে, একেবারে পড়ে না তা না, তবে কম পড়ে। তথ্যবহুল ছিল। মায়াজালের মতো ফুটেজের যে লিঙ্কগুলো দিয়েছেন সেগুলো তেমন ইউনিক ফুটেজ ব্যবহার করেন, সেগুলো খুব একটা দেখছি না। আমি ঠিকমতো খুঁজতে পারছি কিনা জানি না, তবে ফুটেজ কালেকশনের বিষয়টা আরেকটু ধরিয়ে দিলে ভালো হতো। ভাই, ফুটেজ কালেকশনের জন্য আপনাদেরকে যে সাইটগুলো দেওয়া হয়েছে ওখানে আপনারা সব ফুটেজ পাবেন না, ওখান থেকে আপনারা প্রচুর ঘাটাঘাটি করে কিছু ফুটেজ পাবেন। আর ফুটেজের জন্য আপনাদেরকে ইউটিউবের ফেয়ার ইউজ করতেই হবে। ইউটিউবে আপনি ঘাটাঘাটি করবেন, আর খুঁজে না পাওয়ার সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারি না। এক্স্যাক্টলি কোন কিওয়ার্ড লিখে সার্চ দিতে হবে সেটা আমরা জানি না। প্রপারলি যদি আমরা কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারি দেন আমাদের সামনে সব ভিডিওই চলে আসবে। তো আপনারা কিভাবে সার্চে একটু এক্সপার্ট হওয়া যায় এটা একটু ট্রাই করেন, যে আপনার কী কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি ওই এক্স্যাক্ট রেজাল্টটা পাবেন। ওই কিওয়ার্ডগুলো কীভাবে লিখতে হয় সেই দিকে একটু আগামী কিছুদিন ফোকাস করেন। তাহলে আপনি আপনার যে ফুটেজগুলো চাচ্ছেন ওই টাইপের ফুটেজগুলোই পেয়ে যাবেন। আপনি একটু যদি সার্চটা একটু কায়দা মতো করতে পারেন, আর সার্চ কীভাবে ভালোভাবে করতে হয় আপনার ইউটিউবে ভিডিও আছে, আপনি ওখান থেকে দেখে সার্চে এক্সপার্ট হয়ে যেতে পারেন যে কোনো কিছু কীভাবে খুঁজে বের করতে হয়।
হ্যাঁ, আমরা যে সাইটগুলো দিয়েছি ওখান থেকে ভিডিও নেওয়ার প্রসেসও সেম। আপনি যেখান থেকে ভিডিও নেন টানা নিয়ে যাবেন না, আপনি হচ্ছে কেটে কেটে ইউজ করবেন। কিভাবে ডাউনলোড করবেন ভাই, এটা একটু আপনাকে এখনও যদি ডাউনলোড করাটা না পারেন আপনার টিমমেটদেরকে বলবেন যে আপনারা কিভাবে ডাউনলোড করেছেন আমাদেরকে দেখিয়ে দেন। ডাউনলোড করা তো খুবই সোজা, ডাউনলোড অপশনে চাপ দিলেই হয়ে যায়, বা আইডিএম ইনস্টল করা থাকলে সেখান থেকে ডাউনলোড করলে হয়ে যায়, বা ফোনে 1DM ইনস্টল করা থাকলে ওটার উপরে চাপ দিলেও ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড করা এইগুলো তো হচ্ছে আপনাদেরকে সবসময় করতে হবে, খুব ইজি টাস্ক হিসেবে নিতে হবে। আপনি যদি ডাউনলোডই না করতে পারেন আপনি এডিট করবেন কিভাবে? এডিটিংয়ের বিষয়টা বলবেন। অনেক ভিডিওতে মনিটাইজেশন বন্ধ, কিন্তু স্যার সবাই দেখতেছি ভিডিও করতেছে, এখনও কি করা উচিত? এডিটিংয়ের বিষয়টা আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। অনেক ভিডিও দেখছি মনিটাইজেশন বন্ধ হবে, কিন্তু সবাই ভিডিও করতেছে, এখনও কি করা উচিত? আপনার ফুড ব্লগিং ছাড়া অন্য কোনো নিশে মনিটাইজেশন অফ হওয়ার কোনো কথা ছিল না। তো আপনি হচ্ছে অন্য কোনো নিশের কথা যদি জানেন যে যেটাই মনিটাইজেশন অফ হয়ে যাবে, আপনি সেটা নিয়ে ডিসকাস করতে পারেন আমাদের সাথে, যেটা আসলে অফ হবে কিনা। ভিউ কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার যুগের সাথে তাল না মিলিয়ে উঠতে পারা। আপনার অডিয়েন্সের টেস্ট বাড সবসময় চেঞ্জ হয়। আপনার অডিয়েন্স আজকে যা দেখে কালকে সেটা দেখে না, কিন্তু এটা যদি আপনি ধরতে না পারেন তাহলেই আপনার র্যাঙ্ক পড়ে যাবে। আপনি একটু খেয়াল করেন যে আপনি 2 বছর আগে যা দেখতেন এখন তার থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট দেখেন। তো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তো আপনার টেস্ট অনুযায়ী কন্টেন্ট বানানোর জন্য তাদেরকে আপগ্রেড করতে হয়েছে। তো আপনাকেও ওইভাবে অডিয়েন্সের টেস্ট অনুযায়ী আপগ্রেড করতে হবে। আপনি যদি আপগ্রেড না করেন, পুরনো কন্টেন্ট বানিয়ে যান পুরনো স্টাইলে, তাহলে ভিউ পড়ে যায়। প্রাইমারি মেইল ছাড়া টিউববডি ভিডিআইকিউ সাইন আপ করলে না সমস্যা হবে না। প্রাইমারি মেইল দিয়ে সাইন আপ করলেও সমস্যা হবে না, সেকেন্ডারি মেইল দিয়ে সাইন আপ করলেও কোনো সমস্যা হবে না। ভাই টেকের ব্যাপারটা যদি একটু বলতেন। ভাই টেকের ব্যাপার বলতে আপনি কি বুঝিয়েছেন, আমি আপনার কোশ্চেন বুঝতে পারিনি। আপনি একটু কোশ্চেনটা বিস্তারিত করেন যে টেকের ব্যাপার বলতে আপনি কি বুঝিয়েছেন এক্স্যাক্টলি। স্ক্রিনশট আপনারা আপনাদের ক্লাস চলার যে কোনো সময় নিয়ে নিতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেন করবেন। আপনাদের ফুটেজ কালেকশন নিয়ে একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু ফুটেজ কালেকশনের ব্যাপারে আপনাদেরকে একটু সময় বেশি দিতে হবে। আপনি যদি টানা সময় দিয়ে যান, টানা রিসার্চ করে যান, আপনি দেখবেন যে আপনার হাতে হিউজ চ্যানেল চলে এসেছে যেগুলো থেকে আপনি ফুটেজ নিতে পারেন, টপিক নিতে পারেন। আপনি একটু সময় দিলেই হবে। স্যার মুকব্যাং টাইপের ভিডিওতে মানুষ যে খাবার খায়, ইটিং এএসএমআর যেটা বলি, বাংলাদেশ থেকে সবাই নিয়ে ভিডিও করতেছে, আমার কি করণীয়? এটার মনিটাইজেশন খুব সম্ভবত অফ করে দিবে। এটাতে ফুড ওয়েস্ট হয়, এজন্য এটা নিয়ে ট্রাই না করা বেটার। ইউটিউবের কাছে যদি মনে হয় যে আপনি ফুড ওয়েস্ট করতেছেন, তাহলেই শুধুমাত্র মনিটাইজেশন অফ করবে। যদি মনে না হয় যে ফুড ওয়েস্ট করতেছেন না, তাহলে কিন্তু আবার অফ করবে না। টিউববডি মোবাইল ফোনে অ্যাড করতে পারছি না। যদি কেউ আপনার টিমমেটরা পেরে থাকে তাদের কাছ থেকে জানবেন যে তারা কেউ পেরেছে কিনা। তারপরে যদি না পারা যায় একেবারেই, তাহলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব টিউটোরিয়াল করে। না, কপিরাইট আসবে না আতিকুর রহমান ভাই। যেভাবে কাটা দেখানো হয়েছে ওইভাবে কেটে কেটে ইউজ করবেন। ওকে, তো আমি আর কোনো কোশ্চেন পাচ্ছি না, তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।